আমি সাজিদুল মন্ডল, আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয় প্রাচীন, মধ্য, আধুনিক সাহিত্যের ইতিহাস, সাময়িক পত্র এবং লেখকদের সম্পর্কে বলতে গেলে 100-র অধিক স্লাইডে মাধ্যমে 1000-এর ওপর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো আপনারা হয়তো কিছুটা জানেন, অনেকটা জানেন বা অনেকটা জানেন না। সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন বলতে গেলে আপনাদের যারা হয়তো জানেন তাদের পুনরায় হয়তো ঝালানো হয়ে গেল, আর যারা নতুন জানছেন তাদের অনেকটা তথ্য জানা হয়ে গেল। এই যে বিষয়গুলো নিয়ে 100-র অধিক স্লাইড, যেখানে নাটক, উপন্যাস, প্রবন্ধ, কাব্যগ্রন্থ এবং সাময়িক পত্র যেগুলো থেকে আসতে পারে, অর্থাৎ বিখ্যাত বিষয়গুলোর উপরেই কিন্তু অসংখ্য তথ্য নিয়ে এই ভিডিওটি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখুন এবং কেমন হয়েছে অবশ্যই জানান। যদি আপনাদের মনে হয় এই ধরনের আরও ভিডিও প্রয়োজন আছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। একটু ডিসপ্লে দিকে চোখ রাখুন। তাহলে আজকের আলোচনা শুরু করছি একেবারে বনলতা সেন, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ দিয়ে। প্রকাশকাল কিন্তু 1942, আর খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ আসলে পৌষ 1349। প্রকাশনা কিন্তু প্রথম, যেটি কবিতা ভবন, এখানে 1 পয়সার একটি সিরিজ থেকে, আর প্রকাশক জীবনানন্দ দাশ নিজেই। কবিতার সংখ্যা 12টি, পরিবর্তিত সংস্করণ শ্রাবণ 1359, ইংরেজি 1952। প্রকাশনা সিগনেট প্রেস থেকে। এবং এই যে বনলতা সেন, এর প্রচ্ছদপট ও নামপত্র কিন্তু সত্যজিৎ রায়ের। আর কবিতার সংখ্যা, অর্থাৎ এই যে পরবর্তীতে কিন্তু যেটা শ্রাবণ 1359-এর কবিতার সংখ্যা তখন হয়ে দাঁড়াচ্ছে 30টি, মহাপৃথিবী থেকে 2টি এবং 16টি নতুন আরও, এবং এই যে সংস্করণে যুক্ত হচ্ছে। তাহলে প্রথমে 12 আর 2-এ 14 আর 16, টোটালে 30টি কবিতা। প্রথম কবিতার নাম বনলতা সেন এবং শেষ কবিতার নাম হচ্ছে পথ হাঁটা। মোটামুটি এটা হচ্ছে বনলতা সেন বিদ্যাপতি কেন্দ্রিক রচনা। বিদ্যাপতি কেন্দ্রিক রচনার মধ্যে কী দেখি, যে বিদ্যাপতি ও জয়দেব, এই প্রবন্ধটি রচনা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার দেখুন সেম অনেকটাই, যে চণ্ডীদাস ও বিদ্যাপতি, এটি রবীন্দ্রনাথ ঠাকুর। আবার চণ্ডীদাস দেখুন একটু হাইফেন দিয়ে, বিদ্যাপতি এটা কিন্তু রসিকমোহন বিদ্যাভূষণ, এখানে কিন্তু যেন গুলিয়ে না যায়। আর চণ্ডীদাস ও বিদ্যাপতি এটি রচয়িতা হচ্ছে হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। তাহলে এই যে 4টে প্রবন্ধ, অনেক ক্ষেত্রে বিদ্যাপতি কেন্দ্রিক যে প্রবন্ধ, এক্ষেত্রে কিন্তু গুলিয়ে যেতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্টের ভিডিওটা প্রত্যেকটা তথ্য, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে সেই ধরনের নিয়েই কিন্তু 100-র অধিক স্লাইড কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ 1000-এর কাছাকাছি তথ্য আপনারা পেয়ে যাবেন। এবার জনা, গিরিশচন্দ্র ঘোষের বিখ্যাত একটি নাটক। দেখুন প্রকাশকাল 1893। উৎস এটি কিন্তু কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্য এর অশ্বমেধ পর্বের জনা উপাখ্যান থেকে এই জনা নাটকের কাহিনী নিচ্ছেন। এটি তার শ্রেষ্ঠ পৌরাণিক নাটক এবং নাট্যকার বিদূষক চরিত্রে কিন্তু অভিনয় করে। এখানে কিন্তু লেখকদের বিখ্যাত উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ গ্রন্থ, সাময়িক পত্র বহু কিছু নিয়েই কিন্তু আলোকপাত করা হয়েছে এবং বলতে পারেন এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে। সায়ম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, প্রকাশকাল 1348 এবং ইংরেজি 1941। এটা নিয়ে অনেকে দ্বিমত এবং অনেকেই হয়তো দেখবেন যে আপনাদের বই স্যার 1940, হ্যাঁ ওই বই এটা কিন্তু ভুল রয়েছে, এটা কিন্তু 1941 হবে। এই নিয়ে অনেক বিতর্ক চারিদিকে লক্ষ্য করছি, কিন্তু আমি অনেকগুলো বই ঘেটে এবং গবেষণামূলক বইগুলো ঘেটেই কিন্তু দেখতে পেয়েছি যে 1941। বিভিন্ন সাহিত্যের ইতিহাসের কথা বাদ দিন, ওইগুলো ভুল ভ্রান্তি থেকেই যায়। তো সেক্ষেত্রে এই বইটি কিন্তু অবশ্যই 1941। কবিতার সংখ্যা 38। প্রথম কবিতার নাম পারুলের আহ্বান, আর শেষ কবিতার নাম শেষ দেখা। আর এই কাব্যের বিখ্যাত কবিতা হচ্ছে কচি ডাব। এখানে কিন্তু প্রত্যেকটা লেখকের বিখ্যাত কাব্যগ্রন্থের পাশাপাশি বিখ্যাত তথ্যগুলো জানবো। কৃতকাদাস ক্ষেমানন্দের তত্ত্ব, অর্থাৎ এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে কৃতকাদাস ক্ষেমানন্দ থেকে। তার কাব্যের নাম জগতী মঙ্গল বা জগাতি মঙ্গল, আর এটি মনসার ভাষার নামেও পরিচিত। প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করছেন 1844 সালে, এবং এটি কিন্তু চাঁদ বেহুলার পালা নামে প্রকাশিত। যখন প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করছে তখন কিন্তু এটি চাঁদ বেহুলার পালা নামে কিন্তু প্রকাশিত হচ্ছে, অর্থাৎ যতগুলো মঙ্গলকাব্য তার মধ্যেই কিন্তু প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করছে। এই কাব্যে কিন্তু চৈতন্য বন্দনা করা হয়েছে এবং মনসা দেবী কবিকে মুচিনির বেশে দেখা দেন। এরপর হচ্ছে ঝরা পালক কাব্যগ্রন্থ, এটি কিন্তু জীবনানন্দ দাশের। প্রকাশকাল 1927, বঙ্গাব্দ 1334, পত্রিকা প্রকাশ। এই কাব্যের কবিতাগুলি কিন্তু প্রবাসী, কল্লোল, কালিকলম, প্রগতি, বিজলি, বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশক কিন্তু সুধীরচন্দ্র সরকার এই কাব্যটির। আর উৎসর্গ দেখুন কল্যাণীষু, জীবনানন্দ দাশের কাকা অতুলানন্দের কন্যা শোভনা কিন্তু এই কল্যাণীষু। আর কবিতার সংখ্যা 35টি। ভূমিকা
কবি এই কাব্যের ভূমিকা লেখেন 1334 বঙ্গাব্দে 10-এ আশ্বিন। আর প্রথম কবিতার নাম আমি কবি সেই কবি। আর বিখ্যাত কয়েকটি কবিতা আমি কবি সেই কবি, নীলিমা, একদিন খুঁজেছিনু যারে, দেশবন্ধু, তারপরে হিন্দু মুসলমান, মিশর, পিরামিড, কিশোরের প্রতি প্রভৃতি। আর প্রাসঙ্গিক তথ্য থেকে একটি, যেটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। তাহলে ঝরাপালক থেকে আমরা মোটামুটি এই তথ্যগুলোই আমাদের প্রয়োজন, এর বেশি আর দরকার নেই। বিদ্যাপতির উপাধি, বিদ্যাপতিকে কে কী উপাধি দিচ্ছে একটু দেখেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মৈথিলী কোকিল কে বলছেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। অভিনব জয়দেব বলছেন শিবসিংহ, অর্থাৎ তার পৃষ্ঠ মানে যার রাজত্বকালে বা বলতে পারেন যার দ্বারা অনুপ্রাণিত হয়েও রচনা করেছেন তারপরে কাব্য। তারপরে কবি সার্বভৌম ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এবার জীবনানন্দ দাশের আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। প্রকাশকাল আগস্ট 1957, কবিতার সংখ্যা 61, আর উৎসর্গ আবহমান বাংলা বাঙালি। ভূমিকা, এই কাব্যের ভূমিকা লিখে দেন কবির ভাই অশোকানন্দ দাশ। আর প্রচ্ছদ শিল্পী এই কাব্যের সত্যজিৎ রায় এবং যুগ্ম সম্পাদক কবির বোন শ্রীমতী সুচরিতা দাস এবং ভূমেন্দ্র গুহ। এই ভূমেন্দ্র গুহর পরিচয় হচ্ছে ময়ূর পত্রিকা, তিনি সম্পাদক। আর পূর্বনাম, এই কাব্যের কিন্তু পূর্বনাম ছিল বাংলা ত্রস্তর নীলিমা। আর কাব্যের নামকরণ, এই কাব্যের নামকরণ করেন কবির ভাই অশোকানন্দ দাশ। আর প্রথম কবিতার নাম সেই দিন এই মাঠ, আর শেষ কবিতার নাম ভেবে ভেবে ব্যথা পাবো। আর এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতা বাংলার মুকামি, তারপরে আকাশে সাতটি তারা, আবার আসিব ফিরে মানে প্রভৃতি। আর অনুবাদক এই কাব্যের ব্রিটিশ কবি জো উইন্টার। শাহজাহান, এটি কিন্তু দি জেনারেলের বিখ্যাত একটি নাটক। প্রকাশকাল 1909, উৎসর্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই নাটকে কিন্তু ধনধান্য পুষ্পভরা গানটি কিন্তু ব্যবহৃত হয়েছে কাদের কণ্ঠে? বালকদের কণ্ঠে। এবং এই নাটকে কিন্তু চণ্ডীদাসের সইকে বা শোনালো শ্যামনাম গানটি কিন্তু তিনি ব্যবহার করেছেন, এবং এটি কিন্তু 5ম অঙ্ক বিশিষ্ট নাটক। তাহলে শাহজাহান নাটক, তাহলে বুঝতে পারছেন যে আপনাদের কাছে প্রত্যেকটি বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ, বিখ্যাত বিখ্যাত রচনা নিয়ে কিন্তু এখানে আলোচনা থাকবে, প্রাচীন মধ্য আধুনিক সমগ্র সাহিত্যের ইতিহাস, তার সঙ্গে সঙ্গে সাময়িক পত্র নিয়ে। জীবনানন্দ দাশের তথ্য, তার সম্পর্কে কিছু তথ্য দেখে নিন। সাহিত্যে পদার্পণ, বর্ষ আবাহন, এই কবিতাটি ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয় 1919 খ্রিস্টাব্দ বা বৈশাখ 1326, এবং এই রচনাটার মধ্য দিয়ে কিন্তু সাহিত্য জগতে তিনি পদার্পণ করছেন। প্রথম কাব্যগ্রন্থ তার ঝরাপালক। প্রবন্ধগুলো, তার একটি প্রবন্ধ গ্রন্থের নাম কবিতার কথা, যেটি প্রকাশকাল কিন্তু 1955, কিন্তু পত্রিকায় কবিতা পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1938। কেউ আবার ভেবে বসবেন না যে এটি প্রকাশকাল 1938, এটা কিন্তু যখন কবিতা পত্রিকায় প্রকাশিত হচ্ছে, বুদ্ধদেব বসু সম্পাদিত যে পত্রিকা, তখন কিন্তু 1938 সাল। প্রথম গদ্য স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধ বাসর, এটি কিন্তু ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং এটি সাধু ভাষায় লেখা। সম্পাদনা, তিনি কিন্তু কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন, দেখুন স্বরাজ পত্রিকা, এবং এই পত্রিকা 1947 খ্রিস্টাব্দে কয়েক মাসের জন্য তিনি রোববারের সাহিত্য বিভাগের সম্পাদক হন। আর দ্বন্দ্ব, এটি সমকালীন সাহিত্য কেন্দ্র নামক একটি সংস্থার মুখপাত্র, দ্বন্দ্ব পত্রিকারও তিনি সম্পাদক হচ্ছেন। তাহলে এই যে জীবনানন্দ দাশের সম্পর্কে অনেকগুলো তথ্য, এগুলো কিন্তু এখান থেকেই কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। চর্যা রচনাকাল, চর্যা রচনাকাল নিয়ে বহুবিধ মত, তার মধ্যে কয়েকটি মত আমরা দেখে নেব যেগুলো থেকে আসতে পারে। দেখুন, ডক্টর সুকুমার সেন, ডক্টর সুকুমার সেনের মতে 1ম থেকে দ্বাদশ শতক, সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে 1ম থেকে দ্বাদশ শতক, তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 7ম থেকে দ্বাদশ, আর ডক্টর সুকুমার মুখোপাধ্যায় 8ম থেকে একাদশ শতক, আর রাহুল সংস্কৃতায়নের মতে 8ম থেকে দ্বাদশ। আরও জাহ্নবী কুমার চক্রবর্তী এরকম অনেকেই ছিলেন, তাদের এখানে আর আলোচনা করলাম না, এগুলো মোটামুটি দেখলে এখান থেকে এনাফ। এবার হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পরিচয়। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে কয়েকটি তথ্য জানাই, এটা আমাদের বই থেকেই নেওয়া। দেখুন কি, রাধাকৃষ্ণের প্রেমলীলা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে উপযোগ্য। আর শ্রীকৃষ্ণের ঐশ্বর্য রূপের প্রকাশ ঘটেছে এই কাব্যে। আর প্রাপ্ত পুঁথিতে জন্মখণ্ড ও রাধা বিরহ খণ্ড বলতে অংশ কিন্তু খণ্ডিত। আর কাব্যে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা 161টি, আর বড়ু চণ্ডীদাসের ভণিতা 243 বার ব্যবহৃত হয়েছে। আর কাব্যে শৃঙ্গারসের কিন্তু প্রাধান্য লক্ষ্য করা যায়। মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই কটা তথ্য আপাতত দেখুন। যদি এই ধরনের ভিডিও আপনাদের আরও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু একটু সময় লাগে ভিডিও বানাতে। অব্যক্ত, জগদীশচন্দ্র বসুর একটি মানে গদ্যগ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ, যাই বলুন না কেন, এটি প্রকাশকাল 1921। এটি বাংলা ভাষায় রচিত তার প্রথম গ্রন্থ। প্রথম প্রবন্ধের নাম যুক্তকর, আর শেষ প্রবন্ধের নাম বৃক্ষের অঙ্গভঙ্গি। আর এই গ্রন্থের পলাতক তুফান প্রবন্ধটি কিন্তু বাংলা সাহিত্যে প্রথম সায়েন্স ফিকশন গল্প বা কল্পবিজ্ঞানের গল্প, এবং তিনি কিন্তু স্রষ্টা। এবার বঙ্কিমের সীতারাম উপন্যাস সম্পর্কে একটু দেখে নেব। এই উপন্যাসটির বিখ্যাত কিছু তথ্য। প্রকাশকাল 1887 এবং পত্রিকা প্রকাশ, এটা হচ্ছে প্রচার পত্রিকা, তার কিন্তু একমাত্র উপন্যাস প্রচার পত্রিকায় প্রকাশিত হচ্ছে এটি।
উৎসর্গ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে, আর পটভূমি কি মুঘল আমলের শেষাংশ অবলম্বনে। উপন্যাসটির খণ্ড কিন্তু 3টি। এটি তত্ত্ব প্রধান উপন্যাস, আর এটি তার শেষ কিন্তু ঐতিহাসিক উপন্যাসও। এরপর কমলাকান্তের দপ্তর, তার প্রবন্ধ গ্রন্থ, এবং এই যে প্রবন্ধ গ্রন্থের কিছু তথ্য আমাদের যেগুলো জানার দরকার সেইগুলো আমি এখানে আলোচনা করেছি। পত্রিকায় প্রকাশ, এটা কিন্তু বঙ্গদর্শন পত্রিকায়, প্রকাশকাল 1875, আর প্রবন্ধের সংখ্যা 14টি, তার মধ্যে 11টি বঙ্কিমের, বাকি 3টি কিন্তু অন্য লেখকের। অন্য লেখক কারা? অক্ষয়চন্দ্র সরকার। এর 2টি প্রবন্ধ এই গ্রন্থে স্থান পেয়েছে, একটা হচ্ছে চন্দ্রালোক আর একটা হচ্ছে মশক, আরেকটা হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের একটি, সেটা হচ্ছে স্ত্রীলোকের রূপ। তাহলে এই যে ব্যতিক্রমীটা অর্থাৎ অন্যের, এই দুটো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু আসতে পারে প্রশ্ন। এটি তার শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ, আর এই গ্রন্থের রূপক ধর্মী কয়েকটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে বিড়াল, পতঙ্গ, বসন্তের কোকিল আর ঢেকি। এই তথ্যগুলো মোটামুটি এখান থেকে দেখলেই হবে। এরপরে নিষ্কৃতি উপন্যাস শরৎচন্দ্রের, এই উপন্যাসের কিছু তথ্য দেখি। প্রকাশকাল 1917। এই উপন্যাসটি প্রথমে যমুনা যে বলে পত্রিকা আছে, তারপরে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তাহলে প্রথমে শুরু হচ্ছে যমুনাতে এবং ভারতবর্ষ পত্রিকায় শেষ হচ্ছে। আর এটি পারিবারিক সমস্যামূলক উপন্যাস, আর এই উপন্যাসের নাট্যরূপ দিচ্ছেন দেবনারায়ণ গুপ্ত, আর অনুবাদ দিলীপ কুমার গুপ্ত ডেলিভারেন্স নামে ইংরেজি ভাষায় কিন্তু এই উপন্যাসটির অনুবাদ করছেন। দত্তা আরেকটি উপন্যাস তার, এই উপন্যাসটির কিছু তথ্য দেখে নিই। প্রকাশ কাল হচ্ছে 1918। এটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত, আর রচনাস্থান হাওড়া শিবপুরে বসে তিনি এটি রচনা করছেন। আর এই উপন্যাসটির নাট্যরূপ বিজয়া, এবং নামটিকে দিচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং নাট্যরূপও দিচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু। তাহলে এই তথ্যগুলো দেখলেই এই উপন্যাসটির হয়েছে, এবং চরিত্র হচ্ছে নরেন বনমালী। বনফুলের 2টি জীবনী নাটক, তিনি 2টি জীবনী নাটক লিখেছেন, দুজন আধুনিক কালের যারা ব্যক্তি, এক হচ্ছে শ্রী মধুসূদন দত্ত আর একজন হচ্ছে বিদ্যাসাগর। তো মধুসূদন দত্তকে নিয়ে লেখা যে নাটক সেটা হচ্ছে শ্রী মধুসূদন নাম। এটির প্রকাশকাল 1939। এটি মধুসূদন দত্তের জীবন নিয়ে, উৎসর্গ অমূল্য কৃষ্ণ রায়কে, এবং অমূল্য কৃষ্ণ রায়ের অনুরোধেই কিন্তু তিনি এই শ্রী মধুসূদন লিখছেন। আর বিদ্যাসাগর, এটির প্রকাশকাল 1941। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী অবলম্বনে, আর এটি উৎসর্গ কনিষ্ঠ কন্যা করবী মুখোপাধ্যায়কে। এবং এই যে জীবনী নাটক, এর কিন্তু স্রষ্টা এই বনফুল। এরপর নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ, এবং সেই কাব্যের কিছু বিখ্যাত তথ্য দেখে নিই। প্রকাশকাল 1925, কবিতার সংখ্যা 11টি, এবং এই গ্রন্থের কয়েকটি বিখ্যাত কবিতা সাম্যবাদী, কলি মজুর, আর পাপ, ঈশ্বর আর নারী, এই কবিতাগুলো কিন্তু বিখ্যাত। আর কলি মজুর কবিতায় কিন্তু শোষিত মানুষের ছবি তিনি এঁকেছেন। এরপর হচ্ছে মিত্তির বাড়ি, আশাপূর্ণা দেবীর। এই উপন্যাসে কিছু তথ্য দেখে নিই। প্রকাশকাল 1947, প্রচ্ছদ প্রশান্ত গুপ্ত, আর উৎসর্গ লেখা দেবীর উদ্দেশ্যে। আলেখ্য বিষ্ণুদের কাব্যগ্রন্থ, এই কাব্যের কিছু তথ্য দেখে নিই। প্রকাশকাল 1958, কবিতার সংখ্যা 47টি, উৎসর্গ প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং তার স্ত্রী নির্মলা কুমার মহলানবিশকে কিন্তু এই কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করছেন। এই কাব্যের এই তথ্যগুলো দেখলেই হবে। তো আপনাদের এই তথ্যগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আরও জানতে চাইলেও অবশ্যই জানান। পদাতিক কাব্যগ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের, এর প্রকাশকাল ফেব্রুয়ারি 1940, কবিতার সংখ্যা 23টি, কয়েকটি কবিতা, মেদিনী কবিতা, এটি হচ্ছে এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এছাড়াও কানামাছির গান, আলাপ, পদাতিক, ঘরে বাইরে সকলের গান। প্রশ্ন, ঘরে বাইরে যদি কবিতাটি কার রচয়িতা, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সুভাষ মুখোপাধ্যায় করবেন। প্রমথ চৌধুরী কিন্তু প্রবন্ধ গ্রন্থ রয়েছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু উপন্যাস রয়েছে এই একই নামে। এই কাব্যের জন্য তিনি পদাতিক কবি নামেও কিন্তু পরিচিতি লাভ করেন। এরপর হচ্ছে রাজর্ষি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। এই উপন্যাসটি পত্রিকায় প্রকাশ, এটা কিন্তু বালক পত্রিকায় প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে 1292 বঙ্গাব্দের আষাঢ় থেকে মাঘ মাস পর্যন্ত। গ্রন্থকারে প্রকাশ, এটি কিন্তু 1887 সাল এবং বঙ্গাব্দ 1293। আর এটি প্রকাশ করছেন কিন্তু কবির ভাগ্নেয় সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়। উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা কিন্তু 44টি এবং প্লাস উপসংখ্যা রয়েছে। উপন্যাসের গানের সংখ্যা 3টি। উপন্যাসটি তিনি রচনা জোড়াসাঁকোয় বসে তিনি উপন্যাসটি রচনা করছেন। আর লেখার উদ্দেশ্য মূলত বালকদের উদ্দেশ্যে রচিত হওয়ায় উপন্যাসটির স্ত্রী ভূমিকা বর্জিত।
আর বিষয় কি, প্রেম ও অহিংসার সঙ্গে শক্তি পূজার যে বিরোধ উপন্যাসটির মূল বিষয়। আর এই উপন্যাসটির কাহিনী ত্রিপুরার রাজবংশের কাহিনী থেকে তিনি সংগ্রহ করেছেন। তাহলে এই যে রাজর্ষি, এখান থেকে এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকেই পরীক্ষা আসতে পারে। পঞ্চতন্ত্র প্রথম পর্ব সৈয়দ মুস্তফা আলীর লেখা। আর এখান থেকে কিছু তথ্য, প্রকাশকাল 1952, এটি তার প্রথম প্রকাশিত রম্য রচনা। উৎসর্গ সরলা বালা সরকারকে। এই তিনটে তথ্য মোটামুটি আমার মনে হয়েছে এগুলো তথ্যগুলো জানলেই হবে। ধূমকেতু পত্রিকা, যেটা দেখি, প্রকাশ 11 আগস্ট 1922, সপ্তাহে 2 বার বের হতো। এটি নজরুল ইসলামের সম্পাদিত দ্বিতীয় পত্রিকা, কারণ তার প্রথম সম্পাদিত পত্রিকার নাম কিন্তু নবযুগ, যেটি প্রকাশ হচ্ছে 1920। এই তথ্যগুলো আপনাদের দেখলেই এনাফ ধূমকেতু থেকে। এরপর হচ্ছে সাতটি তারা তিমির, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। এই কাব্যের কিছু তথ্য দেখি। প্রকাশকাল 1948, কবিতার সংখ্যা 40টি, উৎসর্গ হুমায়ুন কবিরকে। আর প্রথম কবিতার নাম আকাশ লীনা, আর শেষ কবিতার নাম হচ্ছে সূর্য প্রতিম। আর এই যে কাব্যটির প্রচ্ছদ শিল্পী ছিলেন সত্যজিৎ রায়। এরপর হচ্ছে পুতুল ও প্রতিমা, পিমেন্দ্র মিত্রের গল্প সংকলন। এটা প্রকাশকাল 1932, গল্পের সংখ্যা 9টি। প্রথম গল্প সাগর সঙ্গমে, আর শেষ গল্প হচ্ছে পোনাঘাট পেরিয়ে। এইগুলো এই পুতুল ও প্রতিমা থেকেই কটা তথ্য ঠিকই আছে, আর দরকার নেই। দিকভ্রান্ত সতীনাথ ভাদুড়ির উপন্যাস। এই উপন্যাসে কিছু তথ্য দেখুন। প্রকাশকাল 1966, এটি তার মৃত্যুর পর প্রকাশিত একমাত্র উপন্যাস। আর দেশ পত্রিকায় কিন্তু এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এরপর মালিনী নাটক, রবীন্দ্রনাথের লেখা। এই নাটকটি প্রকাশকাল দেখুন 1896 খ্রিস্টাব্দ, আর 30 সেপ্টেম্বর। আর নাটকটির সংস্করণ, রবীন্দ্রনাথের জীবিতকালে কিন্তু 3টি সংস্করণ প্রকাশিত হচ্ছে। আর নাটকটির ধরন কেমন, এটি হচ্ছে কাব্যনাট্য। নাটকের উৎস, তিনি এই নাটকের কাহিনী কোথা থেকে সংগ্রহ করছেন? বৌদ্ধ সাহিত্য মহাবস্তুবাদনের অন্তর্গত মালিন্য বস্তু থেকে। এইটা থেকে তিনি সংগ্রহ করছেন, এবং মূল বৌদ্ধ সাহিত্যটি তার পড়া ছিল না, তাই কাহিনী সংগ্রহ করতে হয়েছে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র রচিত দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থের অন্তর্গত মহাবস্তু অবদান এর হরপ্রসাদ শাস্ত্রীকৃত সংক্ষিপ্তসার দ্য স্টোরি অফ মালিনী। তাহলে এত কিছু গল্পের মধ্যেও কিন্তু গল্পটা হচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী যেটা সংক্ষিপ্ত, এই যে এটার অনুবাদ করছেন দ্য স্টোরি অফ মালিনী, এখান থেকে কিন্তু তিনি কাহিনীটি সংগ্রহ করছেন। আর নাটকটি রচনার প্রেরণা, এটি কিন্তু তার স্বপ্নলব্ধ, এটা কিন্তু মাথায় রাখতে হবে এই নাটকটি। এবং নাটকের ছত্র সংখ্যা কিন্তু 959। তার একটি নাটক রক্তকরবী রবীন্দ্রনাথের। এই নাটকের কিছু তথ্য দেখিনি। এটি কিন্তু 1924 প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, এবং এই পত্রিকায় নাটকটি 10টি খসড়া কিন্তু প্রকাশিত হয়। প্রকাশকাল 1926। এটা নিয়েও অনেকে বলেন যে স্যার, এটা তো বিভিন্ন বই আমরা 1924 পাচ্ছি। হ্যাঁ, 1924 কিন্তু রচনাকাল, আর এটি কিন্তু প্রকাশকাল 1926। মাথায় রাখতে হবে এটি কিন্তু রূপক সাংকেতিক নাটক, আর রচনাস্থান শিলংয়ে বসে কিন্তু এই নাটকটি তিনি লিখছেন, এবং যে বাড়িতে তিনি বসে লিখছেন সেই বাড়িটির নাম হচ্ছে জিতভূমি। আর রবীন্দ্রনাথ নাটকটি সম্পর্কে বলছেন সত্যমূলক, অর্থাৎ এর কাহিনী সত্যমূলক। আর নাটকটি প্রথমে নাম রেখেছিলেন যক্ষপুরী, পরবর্তীকালে এই রক্তকরবীর নামটি আসছে। বিষ্ণুদের সম্পর্কে কিছু তথ্য আমাদের জানার দরকার। তার বিশেষ নাম, তাকে নাগরিক কবি বলা হয়, দুরূহতম কবি বলা হয়, আর সমাজ সচেতন কবি বলা হয়। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে উর্বশী ও আর্টেমিস। আর প্রথম রচিত গল্প হচ্ছে পুরাণের পুনর্জন্ম। তিনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করতেন। একটা হচ্ছে কবিতা নামক একটি পত্রিকা তিনি সম্পাদনা করতেন। আর চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতা সাহিত্যপত্র নামক একটি পত্রিকারও সম্পাদক ছিলেন। তিনি নিরক্ত নামক একটি পত্রিকার সম্পাদক। 3টি পাচ্ছি, কবিতা, সাহিত্যপত্র এবং নিরক্তি। লেখকদের সম্পাদনাটা করছেন কোন কোন পত্রিকার, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ বলতে গেলে এটা কিন্তু সাজেশন টাইপের এই ভিডিওটি। আর তার বিখ্যাত উক্তি, তাহলে সূর্যদেশে মনুষ্যত্বে কিছু অভাব, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাইন। এরপর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমাদের কিছু তথ্য দরকার। তিনি 2টি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন, একটা হচ্ছে সুবচনী আর একটা হচ্ছে ঢোল গোবিন্দ। এই ছদ্মনামে তিনি মূলত 2টি আত্মজীবনীমূলক সাহিত্য রচনা করছেন। একটা হচ্ছে আমাদের সবার আপন ঢোল গোবিন্দর আত্মদর্শন, আর ঢোল গোবিন্দর মনে ছিল এই। তাহলে এটা ঢোল গোবিন্দ ছদ্মনামে কিন্তু। তাকে আমরা কী কী উপাধিতে পরিচিত? পদাতিক কবি বলি, চিরচলিষ্ণু কবি বলি, গণকবি বলি, তারপরে আধুনিক যুগের বিদ্রোহী কবি বলি, তারপরে বাংলার পাবলো নেরুদাও কিন্তু তার সম্পর্কে আমরা বলে থাকি।
এরপর শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের যে তথ্যগুলো জানার দরকার সেই তথ্যগুলো একটু জেনে নিই আমরা। শক্তি চট্টোপাধ্যায়ের ডাক নাম কিন্তু শক্তি, আর কবির পুরো নাম হচ্ছে শক্তিনাথ চট্টোপাধ্যায়, কিন্তু নাথ শব্দটি কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনারা পরীক্ষায় দিয়ে থাকে যে শক্তি চট্টোপাধ্যায়ের পুরো নাম কি, অনেকে হয়তো আপনারা বলতে পারবেন যে শক্তি চট্টোপাধ্যায়, কিন্তু আসলে কিন্তু শক্তিনাথ চট্টোপাধ্যায়। তিনি মূলত 3টি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। স্ফুলিঙ্গ সমাদ্দার, অভিনবগুপ্ত। এই অভিনবগুপ্ত আরেকজন সাহিত্যিকের ছদ্মনাম, তিনি হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্তরও। আর রূপচাঁদ পক্ষী, এই রূপচাঁদ পক্ষী ছদ্মনামে তিনি কিন্তু রূপকথার কলকাতা নামক প্রবন্ধ সংগ্রহটি রচনা করছেন। আত্মপ্রকাশ প্রথম কবিতা জম প্রকাশিত হচ্ছে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় চৈত্র 1362 বঙ্গাব্দে। তাহলে আমরা তার আত্মপ্রকাশ, সাহিত্য জগতে তিনি কিন্তু জম কবিতার মাধ্যমে আত্মপ্রকাশ করছেন। আর প্রথম কাব্যগ্রন্থের নাম হে প্রেম হে নৈশব্দ, আর প্রথম উপন্যাস কিন্তু কুয়োতলা। শক্তি চট্টোপাধ্যায়ের এই তথ্যগুলো আমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, এখান থেকে দিলেও দিতে পারে। কোথায় পাবো তারে, এখানে কিন্তু এই সমরেশ বসুর এটা আমরা একটু দেখে নিই। প্রকাশকাল 1968, দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এটি কিন্তু কালকুট ছদ্মনামে লেখা, আর এটা হচ্ছে জীবনকেন্দ্রিক উপন্যাস, আর উৎসর্গ হচ্ছে পিতৃদেবকে। তাহলে এই যে কোথায় পাবো তার এই কটা তথ্য সমরেশ বসুর লেখা, এটি আমরা জানলেই হয়ে গেল। গৌর উপন্যাস রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস। পত্রিকায় প্রকাশ রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার শ্রাবণ 1347 বঙ্গাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হচ্ছে। উৎসর্গ দেখুন পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে। এটি কিন্তু উৎসর্গপত্র, মানে এই উৎসর্গটি কিন্তু বহুবার দিয়ে থাকে এইটি। পটভূমি স্বদেশী আন্দোলনের পটভূমিতে উপন্যাসটি তিনি লিখছেন। আর পরিচ্ছেদ, মোট পরিচ্ছেদ সংখ্যা 76টি ও একটি পরিশিষ্ট রয়েছে। চরিত্র গোরা, আনন্দময়ী, ললিতা, বিনয়, পানুবাবু, পরেশবাবু, অবিনাশ, সুচরিতা আর হরিমোহিনী। আর নাট্যরূপ 1936 খ্রিস্টাব্দে গোরা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন নরেশচন্দ্র মিত্র। এই তথ্যগুলো গোরা সম্পর্কে জানলে মোটামুটি একটু হয়ে যাবে। দেখুন পরীক্ষা তো এখান থেকে খুব একটা যে জটিল প্রশ্ন আসবে এমনটা নয়, কিন্তু ভাষা বিষয়গুলোই আসবে। চতুরঙ্গ উপন্যাস রবীন্দ্রনাথের। পত্রিকা প্রকাশ সবুজপত্র পত্রিকায়। গ্রন্থকারে প্রকাশ 1323 বঙ্গাব্দ বা 1916। উপন্যাসটি পূর্ব নাম ছিল দামিনী। পরিচ্ছেদ সংখ্যা কিন্তু উপন্যাসটির 4টি পরিচ্ছেদ রয়েছে। কী কী? জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস। হ্যাঁ, এবার আপনাদের এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে যে চতুরঙ্গ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের নাম কি? তাহলে জ্যাঠামশাই। শেষ পরিচ্ছেদের নাম কি? শ্রীবিলাস। দ্বিতীয় নাম হচ্ছে শচীশ, তৃতীয় নাম হচ্ছে দামিনী। তাহলে তৃতীয়টি দিতে পারে দামিনী, যেহেতু উপন্যাসটির পূর্ব নাম দামিনী। আর চরিত্র শচীশ, দামিনী, শ্রীবিলাস আর জগমোহন এরা। আর বিষয় শচীশ, দামিনী, শ্রীবিলাসের প্রেম কাহিনী এই উপন্যাসে কিন্তু উপজীব্য বিষয়। আর ইংরেজি অনুবাদ এ স্টোরি অফ 4 চ্যাপ্টার নামে উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ হচ্ছে কত সালে? 1922 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লিখিত সর্বশেষ কিন্তু উপন্যাস এই চতুরঙ্গ। এরপর আরেকটি উপন্যাস মালঞ্চ আমরা দেখে নেব। মালঞ্চ এটিও রবীন্দ্রনাথের লেখা। এই উপন্যাসটি কিন্তু বিচিত্রা পত্রিকায় প্রকাশিত। আর গ্রন্থকারে প্রকাশ এটি বিশ্বভারতী গ্রন্থালয় থেকে প্রকাশিত হচ্ছে 1339 বঙ্গাব্দে ফাল্গুন মাসে। পরিচ্ছেদ সংখ্যা, উপন্যাসটির মোট পরিচ্ছেদ সংখ্যা কিন্তু 10টি। আর পরিচ্ছেদগুলোর নামহীন সংখ্যা দ্বারা চিহ্নিত। আর চরিত্র হচ্ছে নীরজা, সরলা, আদিত্য, হলধর, গণেশ, রোশনি, রমেন। আর ইংরেজি অনুবাদ কৃষ্ণ কৃপালিনী। দ্য গার্ডেন নামে উপন্যাসটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করছেন। আর মালঞ্চ রবীন্দ্র কাহিনী ভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র। এই উপন্যাসে মধ্যবর্তিনী যে রবীন্দ্র গল্পের ছায়া রয়েছে। আর মালঞ্চকে খণ্ড উপন্যাসও বলা যেতে পারে। আর মালঞ্চ শব্দের অর্থ কিন্তু পুষ্পোদ্যান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর সোমপ্রকাশ পত্রিকা, এটির প্রকাশকাল 1858, এর 15 নভেম্বর। সম্পাদক তারকনাথ বিদ্যাভূষণ, পরে সম্পাদক হন মোহনলাল বিদ্যাবাগীশ। এখানে বানানটি টাইপের ক্ষেত্রে হয়তো সমস্যা হয়ে গেছে। পরিকল্পনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পত্রিকাটির পরিকল্পনা করছেন। এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। আর প্রকাশস্থান কলকাতার চাপাতলা থেকে। আর পত্রিকায় প্রথম রাজনৈতিক বিষয় কিন্তু আলোচিত হচ্ছে। বান্ধব পত্রিকা, কখনো কখনো প্রসঙ্গক্রমে এই পত্রিকাটির নাম চলে আসে বাংলা সাহিত্যের ক্ষেত্রে। প্রকাশকাল 1874 বঙ্গাব্দ 1281 বঙ্গাব্দ। সম্পাদক কালীপ্রসন্ন ঘোষ। আর উদ্দেশ্য বঙ্গদর্শনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই পত্রিকাটি প্রকাশ করছেন। এটি কিন্তু মাসিক পত্রিকা। আর প্রকাশ স্থান পূর্ববঙ্গ। আর বঙ্কিমচন্দ্র এই পত্রিকার প্রথম সংখ্যার সমালোচনা করেন ইহা একখানি উৎকৃষ্ট মাসিক পত্র বলে। সাধারণী পত্রিকা, এটিও প্রসঙ্গক্রমে বিভিন্নভাবে জড়িয়ে আছে বিষয়টি। দেখুন প্রথম প্রকাশ 1280,
আর কার্তিক 11 কার্তিক, আর সম্পাদক হচ্ছে অক্ষয়চন্দ্র সরকার, আর উদ্দেশ্য হচ্ছে রাজনীতি জড়িত সাহিত্যিক শখ মিটাইবার জন্য। বানানটি কিন্তু শখ, এই বানানটি পাওয়া গেছে। আর সাপ্তাহিক পত্রিকা, প্রকাশ স্থান চুঁচুড়া। পরবর্তীকালে নববিভাকর বলে যে পত্রিকার সাথে যুক্ত হচ্ছে, এবং তখন নাম হচ্ছে নববিভাকর সাধারণী নামে। এটা কত সালে? 1293। জানবো রামের রাজ্যাভিষেক। এটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তো এখান থেকে আমরা কি জানতে হবে আমাদের, সেটা হচ্ছে এর প্রকাশকাল 1869 সাল। আর এটি মূলত রামায়ণের অযোধ্যাকাণ্ডে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্বর্গে সম্পূর্ণ ও পঞ্চম খণ্ডের কতক অংশের বিষয় অবলম্বন করে এটি রচিত কিন্তু। আর এটি তার অসম্পূর্ণ রচনা, কারণ একই বিষয় নিয়ে শশীভূষণ চট্টোপাধ্যায় রামের রাজ্যাভিষেক বের হয়, যার ফলে তিনি আর এ বিষয়ে অগ্রসর হননি। অন্য আরেকটি বিষয় দেখে নিই, সমাজ দর্পণ। কখনো কখনো এটি মাইকেল মধুসূদন দত্তর প্রসঙ্গক্রমে আসে। এই পত্রিকায় মাইকেল মধুসূদন দত্তকে আপনার গোল্ডস্মিথ দিয়েছিল, তার জন্য মনে হলো যে এই পত্রিকাটা সম্পর্কে একটু জানার দরকার আছে। প্রকাশকাল 1871, আর পরিচালক হচ্ছে যশোদানন্দন সরকার, আর এটি যশোর জেলার খুলনা থেকে কিন্তু বের হতো। এরপর হচ্ছে কপালকুণ্ডলা, হ্যাঁ, যেখান থেকে দরকার যে বিষয়গুলো, সেটা হচ্ছে প্রকাশকাল 1866, উৎসর্গ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে। এটি বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস। আর পটভূমিকা বলতে গেলে জাহাঙ্গীরের রাজত্বকাল এই উপন্যাসটির পটভূমি। আর এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটি কিন্তু নবকুমারের উক্তি। তো আমি এইগুলোকে আলোচনা করছি বা এইগুলো কেন আনছি, যে আপনাদের যাতে প্রস্তুতিটা ভালো হয়, অর্থাৎ আপনারা যাতে ঝালাই করে নিতে পারেন ঠিকঠাক, যে আপনাদের জানাগুলো আরও একবার জানলে ক্ষতি নেই। এরপর বড়দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি উপন্যাস, প্রকাশকাল 1913। এটি কিন্তু জানা খুবই দরকার, যেহেতু প্রথম দিকের, এবং এটি সামাজিক উপন্যাস, আর এটি ভারতী পত্রিকায় প্রকাশিত। অনেকে এইটা নিয়ে অনেকে দ্বিমত প্রকাশ করে, তো এটি কিন্তু ভারতী পত্রিকায় প্রকাশিত। আর এটির পূর্ব নাম শিশু, আর রচনা স্থান কোথায় বসে রচনা করছেন? ভাগলপুর। আর এটি লেখকের প্রথম প্রকাশিত এবং রচিত উপন্যাস। ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু প্রথম যে কোনো বিষয়গুলো আপনারা পড়বেন, পরবর্তীকালে আমি একটু চেষ্টা করব লেখকদের কোন রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন এই ধরনের। এরপর আমরা আরও বিচিত্রা পত্রিকা, এটি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটিও শরৎচন্দ্র বলুন, বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ বলুন, তাদের কিন্তু এই পত্রিকায় উপন্যাস বা অন্যান্য রচনা প্রকাশিত হতো। তো সেক্ষেত্রে বিচিত্রা পত্রিকা দেখিনি, প্রকাশ 1927 খ্রিস্টাব্দ। সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, আর নামকরণ করছেন কি এই পত্রিকার কর্ণধার কান্তিচন্দ্র ঘোষ। আর এটি হচ্ছে মাসিক পত্রিকা। তো এই কটা তথ্য দেখলেই মোটামুটি একটু ধারণা হয়ে যাবে, এবং এখান থেকে কমন হতে পারে। অগ্নিবীণা, এই কাব্যগ্রন্থের প্রকাশকাল 1922, উৎসর্গ বারীন্দ্র কুমার ঘোষকে, প্রচ্ছদ বীরেশ্বর সেন। আর এটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বিখ্যাত কবিতা বিদ্রোহী আগমনী, আর কবিতার সংখ্যা 12টি। মোটামুটি এই কাব্যটির এই তথ্যগুলো জানলে আপনাদের কাজে আসবে। এরপর হচ্ছে চর্যাপদের বিভিন্ন নামকরণ। চর্যাপদ নিয়ে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন নামকরণ করছে, তাদের মধ্যেও আমি বাছাইকৃত কয়েকজনের রেখেছি। যেমন বিধুশেখর শাস্ত্রী, দেখুন কি বলছেন, আশ্চর্য চর্যাচয়। আর ডক্টর প্রবোধচন্দ্র বাগচি বলছেন চর্য বিনিশ্চয়। আর সুকুমার সেন চর্যা গীতি পদাবলী। আর চর্যা গীতি কে বলছেন? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। এইগুলো আমার মনে হচ্ছে এগুলো থেকে অন্তত ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গোবিন্দ দাসের উপাধি। গোবিন্দ দাস অর্থাৎ পদাবলীর কবি, তাকে কে কি বলছে দেখুন, দ্বিতীয় বিদ্যাপতি বলছেন বল্লভ দাস। আর সৌন্দর্যের কবি বলছেন শঙ্করী প্রসাদ বসু। আর কবিরাজ, এটা নিয়ে অনেক মতান্তর রয়েছে, তার মধ্যে শ্রীজীব গোস্বামী বলছেন, কিন্তু মতান্তরে শ্রীনিবাস আচার্য এই কথাটা বলছেন কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কমলাকান্ত ভট্টাচার্যের আগমনী পদ, কারণ আগমনী বিষয়ে কখনো কখনো পদ দেয়। দেখুন, আমি কি হেরিলাম নিশি স্বপনে, ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে, আর আমার উমা এলো বলে রানী এলো কেসে ধায়। এগুলো কিন্তু তার বিখ্যাত পদ, তার জন্য এগুলো এখানে রাখা হয়েছে, অর্থাৎ যেগুলো বলতে পারেন সাজেশন টাইপের এই ভিডিওটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু তথ্য একটু আমরা দেখে নেব। এটা সাহিত্যে আত্মপ্রকাশ। তিনি কিন্তু প্রথম তার ছোট গল্প অতসীমামি, এটি কিন্তু 1928 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত। এই যে প্রথম প্রকাশিত হচ্ছে, এই যে দেখুন প্রসঙ্গক্রমে
বিচিত্রা পত্রিকা আবার এলো কিন্তু। তো বিচিত্রা পত্রিকা এই কারণে বিচিত্রা পত্রিকা সম্পর্কে আমরা আগের স্লাইডে জানলাম। আর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে জননী। প্রথম রচিত উপন্যাস দিবারাত্রি কাব্য। তাহলে রচনা করছেন কিন্তু প্রথম দিবারাত্রি কাব্য, আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী। প্রথম প্রকাশিত ছোট গল্প অতসীমামি, আর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ অতসীমামি, আর প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস মাঝির ছেলে। মোটামুটি মানিকের এই কটা তথ্য আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। পরে আরও ভিডিওতে দেখা যাবে কি রাখা যায়। বেতাল পঞ্চবিংশতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন 1847 প্রকাশকাল। অনুরোধ অধ্যক্ষ জি.টি. মার্শালের অনুরোধে তিনি এটি রচনা করছেন। উৎস লাল্লুজির বৈতাল পচ্ছেসি, এটা কিন্তু হিন্দি ভাষা লেখা। উদ্দেশ্যটা কি দেখুন, সিভিলিয়ান ছাত্রদের উদ্দেশ্যে তিনি এটি রচনা করছেন। আর এই বইটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে কিন্তু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যান্য বইয়ে এই ধরনের অভিযোগ না থাকলেও এই বইটির বিরুদ্ধে ছিল। আর জেমস লং বইটিকে ভেরি পপুলার বলেছেন। আর দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে শৈরেন্দ্রের মুখ দিয়ে কিন্তু এই বইটির নাম উচ্চারণ করাচ্ছেন, আমরা পেয়ে যাচ্ছি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। বঙ্কিমের কিছু তথ্য, তাকে বিভিন্নজন সাহিত্য সম্রাট আমরা জানি। তারপরে বাংলা উপন্যাসের জনকও বলছেন, বাংলা স্কটও বলছেন। তারপরে শিক্ষিত, শ্রেষ্ঠ ও কর্মযোগী এই কথাটা বলছেন বঙ্কিমচন্দ্র সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর। আর বুদ্ধিজীবী লেখক বলছেন ডক্টর অপর্ণা মৈত্র। আর বঙ্কিমচন্দ্রের ভাবশিষ্য ছিলেন কিন্তু রমেশচন্দ্র দত্ত। অর্থাৎ বঙ্কিম থেকে কিছু তথ্য আমরা একটু জেনে নিলাম, মনে হলো যে এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। কৃষ্ণকুমারী নাটক, যেটি মধুসূদন দত্তের একটি নাটক। দেখি প্রকাশকাল 1861, উৎসর্গ কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে, এবং নাটকটির ব্যয়ভার বহন করেছেন কিন্তু মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর। আর উৎস টডের অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। বাংলা সাথে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। এটি মধুসূদনের সর্বশেষ এবং শ্রেষ্ঠ নাটক। নাটকটি পাশ্চাত্য আদর্শে রচিত। আর বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক নাটক। বাংলা সাহিত্যে সংস্কৃত রীতির আদর্শমুক্ত সর্বপ্রথম নাটক। তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ কাজের। এরপর হচ্ছে নবীন তপস্বিনী নাটক। এটি কিন্তু আমরা একটু দেখে নেব নবীন তপস্বিনী সম্পর্কে। এটি কিন্তু তার দ্বিতীয় নাটক। তার বলতে কার সকলেই জানেন। রচনাস্থান কিন্তু নদিয়া। প্রকাশকাল 1863। নাটকটি পঞ্চম অঙ্ক 5টি অঙ্কে 15টি গর্ভাঙ্কে রচিত। নাটকটির প্রথম বক্তা হলেন মালতী এবং শেষ বক্তা হলেন তপস্বিনী। এবং এই নাটকটি উৎসর্গ করছে কাকে দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাহলে দীনবন্ধু মিত্র এই যে তার নাটকটি উৎসর্গ করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এরপর শারদা মঙ্গল কাব্য, যেহেতু এটি বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। মোট স্বর্গ রয়েছে 5টি। এটি সাবজেক্টিভ বা মন্ময়ধর্মী কাব্য, আর এটি কবির সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই কাব্যের প্রথম চরণটি হলো নয়ন অমৃত রাশি প্রেয়সী আমার। আর শারদা মঙ্গল কাব্যে মোট 7টি গান রয়েছে। উষা বন্দনা দিয়ে এই কাব্যের শুরু হয়েছে। কাব্যের শুরুতে একটি পত্র আছে। কবি এই পত্রখানে লিখেছিলেন বন্ধুবর অনাথ বন্ধু রায়কে, যেটা তারিখ পাওয়া যাচ্ছে 4 তারিখ 1228 বঙ্গাব্দে। এবং এই কাব্যের মূল ভাব হলো বিরহ। ইংরেজ কবি শেলির স্পিরিট অফ বিউটির সঙ্গে বিহারীলালের যে আরাধ্য সারদা সাদৃশ্য রয়েছে। শারদামঙ্গল কবি বিহারীলাল রচিত কাব্য মালিকার মধ্যমণি। আর আরেকটি তথ্য দেখি, সাধের আসন কাব্যগ্রন্থের 9ম স্বর্গে এই শারদামঙ্গল কাব্য রচনার ইতিহাসটি অত্যন্ত সংক্ষেপে কিন্তু নিপুণতার সঙ্গে ব্যক্ত করেছেন। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট, আমরা পেয়েছি সাধের আসনে কিন্তু 9ম স্বর্গে। এরপর লোকরহস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ গ্রন্থ দেখে নিই। গ্রন্থটি প্রকাশিত হয় 1874 খ্রিস্টাব্দে। প্রথম সংস্করণে আখ্যাপত্রে প্রবন্ধ গ্রন্থটির নাম ছিল কৌতুক ও রহস্য। এই তথ্যটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কৌতুক এবং রহস্য কিন্তু এটা আপনাদের জানতে হবে। মোট প্রবন্ধ 16টি। প্রথম প্রবন্ধ ব্রাহ্মচার্য বৃহঙ্গঙ্গুল, আর শেষ প্রবন্ধ নিউ ইয়ার্স ডে। আর এটা হচ্ছে 1888 খ্রিস্টাব্দে গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। দ্বিতীয় সংস্করণ আমরা পেয়ে গেলাম। আর গর্ধব প্রবন্ধটি কিন্তু নাটকীয় আঙ্গিকে লেখা, আর এটি ক্ষুদ্র বা অনুরচনার সমষ্টি এই গ্রন্থটি। এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র যে প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে কিছু তথ্য দেখিনি। পত্রিকা প্রকাশ, এটি কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। আর 1886 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র কৃষ্ণচরিত্র প্রথম ভাগ নাম দিয়ে গ্রন্থাগারে প্রকাশ করছেন। আর 1892 খ্রিস্টাব্দে কৃষ্ণচরিত্র পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশিত হয়। কৃষ্ণচরিত্র গ্রন্থের পরিপূরক গ্রন্থ হল ধর্মতত্ত্ব।
আর খণ্ড সংখ্যা, কৃষ্ণচরিত্রের খণ্ড সংখ্যা কিন্তু 7টি। এই তথ্যগুলো এখান থেকে দেখলে মোটামুটি এটা হয়ে যাবে। এরপর পল্লী সমাজ উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এবং এই উপন্যাসে কোন তথ্যগুলো জানবো যেগুলো আমাদের দরকার। প্রকাশকাল 1916, এটি সামাজিক উপন্যাস। আর রচনাস্থান তিনি রেঙ্গুনে থাকাকালীন এই উপন্যাসটি লেখা শুরু করছেন বা রচনা করছেন। কখনো কখনো পরীক্ষা এগুলো দিয়ে থাকে, যেমন ধরুন এটাকে আরণ্যক বলুন বা পথের পাঁচালী, এইগুলো কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছিল, তার জন্য এই ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে। আর চরিত্র হচ্ছে বেণী ঘোষাল, রমা, রমেশ। আর উপন্যাসের চিত্রণ কেমন? এই উপন্যাসটিতে পল্লী গ্রামের নিখুঁত চিত্র বর্ণিত হয়েছে। উপন্যাসটির নাট্যরূপ, এই উপন্যাসটি কিন্তু নাট্যরূপ রমা এবং লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিচ্ছেন। তাহলে এই তথ্যগুলো মোটামুটি উপন্যাসটি দেখলেই হবে। এরপরে জীবনানন্দ দাশের উপন্যাসের তালিকা, অর্থাৎ জীবনানন্দ দাশ কী কী উপন্যাস লিখেছেন তার নামগুলো অন্তত আমাদের জানা প্রয়োজন রয়েছে। দেখুন, পূর্ণিমা, জীবন প্রণালী, বিভা, নিরুপম যাত্রা, বাসমতির উপাখ্যান, মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, কল্যাণীর 4 জন, এরকম তার সম্ভবত 13-14টি উপন্যাস তিনি লিখেছেন, তার মধ্যে 10টি এখানে উল্লেখ করলাম। এরপর লি উপন্যাস, এটি বনফুলের লেখা উপন্যাস। এই উপন্যাসটি কিন্তু কাব্যধর্মী, স্ত্রীকে স্মরণ করে রচনা করছেন এবং 5টি পরিচিত 5টি কবিতা রয়েছে এই উপন্যাসটিতে। বিশের বাসী কাব্যগ্রন্থ নজরুলের, এবং এই কাব্যগ্রন্থ থেকে আমরা কি তথ্য জানব, অর্থাৎ যেগুলো জানার প্রয়োজন, যেমন প্রকাশকাল 1924, আর উৎসর্গ মিসেস এম রহমান সাহেবাকে, আর প্রচ্ছদ নজরুলের ঝড়ের রাতের বন্ধু দীনেশ রঞ্জন দাস। আমার তো মনে হচ্ছে বারবার যেন ঝড়ের রাতের বন্ধু নজরুলের কে, এই নিয়ে একটা কোনো প্রশ্ন হলেও হতে পারে, তাহলে দীনেশ রঞ্জন দাস। আর বিখ্যাত কবিতা এই কাব্যের শিকল পড়ার গান, জাতের বজ্জাতির চরকার গান। প্রদীপিসির বর্মী বাক্স, এটি আমরা একটু দেখে নিই। প্রকাশকাল 1953, পত্রিকা প্রকাশ রংমশাল পত্রিকা, এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আর এটি তার প্রথম প্রকাশিত ছোটদের উপন্যাস। এখান থেকে কিন্তু আসতেও পারে, তার জন্য এটি আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তাই এটা রাখা হয়েছে। বিবিধ প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের, এটি প্রকাশকাল 1907, প্রবন্ধ সংখ্যা 14টি, এবং কয়েকটি প্রবন্ধ কী কী রয়েছে দেখে নিই। বাজে কথা, পরনিন্দা, রঙ্গমঞ্চ, লাইব্রেরি, আর হচ্ছে কেকাধন, এখানে কিন্তু কমা হবে একটি। আর সরোজিনী প্রয়াণ, এটিও একটি এই গ্রন্থেরই প্রবন্ধ, তাহলে সরোজিনী প্রয়াণে কিন্তু এটি ভারতী পত্রিকা প্রকাশিত হয়েছে এই প্রবন্ধটি। এরপর সবুজপত্র পত্রিকা, এখান থেকে কি দরকার আমাদের, যেটুকু দরকার সেটুকু আমরা একটু দেখে নিই। প্রকাশের তারিখ বাংলা 1321 সাল 25শে বৈশাখ, এটা কিন্তু আমরা বাংলা এই কারণে উল্লেখ করলাম, কখনো কখনো বিখ্যাত যেহেতু বঙ্গাব্দ থেকেও প্রশ্ন দিতে পারে। আর ইংরেজি 1914 সালে 8 মে এটি কিন্তু পত্রিকাটির জন্ম। প্রচ্ছদ ও শিল্পী, প্রচ্ছদ ছিল কিন্তু সবুজ রঙের ওপরে কালো তালপাতা ছবি, একটা স্টাইল করে। আর এর মাঝে ছিল নবজীবনের শাশ্বত বাণী ওং প্রাণায় সাহা, আর শিল্পী ছিল নন্দদুলাল বসু, এই প্রচ্ছদটি কিন্তু এঁকেছিল। আর সম্পাদক শ্রী প্রমথনাথ চৌধুরী। এই তথ্য কয়েকটি দিলাম। বাঙ্গালার ইতিহাস, আমরা এই রচনাটি সম্পর্কে একটু দেখে নিই। উৎস জন ক্লার্ক মার্কসম্যানের আউটলাইন অব দ্য হিস্টোরি অব বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথস ইন ইন্ডিয়া, এর শেষ 9 অধ্যায়, অর্থাৎ 11 থেকে 19 অধ্যায়। তাহলে আমরা পেয়ে গেলাম যে, আমরা শর্ট যদি বলি তাহলে স্টোরি অফ বেঙ্গল থেকেই এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা লিখেছেন, এবং কত 11 থেকে 19 অধ্যায়, অর্থাৎ 9টি অধ্যায় নিয়ে তিনি এটি লিখছেন। আর এতে 79 বছরের ইতিহাস বর্ণিত হয়েছে, ছাত্রদের জন্য লেখা। আর অনুবাদ করছেন মার্শেল সাহেব, এ গাইড টু বেঙ্গল নামে। চতুর্দশপদী কবিতাবলী, এটি একটু সংকলন, যেটা আমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটির কী কী তথ্য দরকার জানার, সেটা হচ্ছে প্রকাশকাল 1866, এটি কিন্তু সনেট জাতীয় কাব্য সংকলন, এতে 102টি সনেট রয়েছে। এটি উৎসর্গ করছেন ভূদেব মুখোপাধ্যায়কে। আর বিখ্যাত কয়েকটি সনেট কাশিরাম দাস, কপোতাক্ষ নদ, বঙ্গভাষা, কমলে কামিনী। আর ফ্রান্সে অবস্থানকালে কিন্তু তিনি সনেটের সূত্রপাত ঘটছে তার। এই তথ্যগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানান। নীলদর্পণ নাটকের কিছু তথ্য আমাদের দরকার, এটি কিন্তু তার প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম, আর এটি কিন্তু বাস্তব ঘটনা কেন্দ্রিক। আর এটি ঢাকায় অবস্থানকালে রচনা করছেন, এবং 1860 সালে ঢাকার ছাপাখানা বাংলা প্রেস থেকে প্রকাশিত হচ্ছে। আর নাটকটি কিন্তু কেনচিৎ পথিকেনাভি প্রণীতং এই ছদ্মনামে কিন্তু লিখছেন। 1908 সালে ব্রিটিশ সরকার নীলদর্পণের নাট্যাভিনয়
অভিনয় নিয়ন্ত্রণ আইন, যেটা 1876 বলে, এটি কিন্তু বন্ধ করে দিচ্ছেন। আর এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। এই নাটকের কাহিনী মেহেরপুর অঞ্চলে নীলকরদের অত্যাচার বিষয়ক কাহিনী। আর মাইকেল মধুসূদন দত্ত 1861 খ্রিস্টাব্দে এ নেটিভ ছদ্মনামে নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করছেন। এই তথ্যটা কিন্তু আমাদের বইয়ের, বাংলা সাহিত্যিক চরিতমালা বইয়ের কিন্তু তথ্য। এরপর বিদ্যাপতির পূর্ব রাগের কয়েকটি বিখ্যাত পর্যায়ের পর দেখুন, হাতক দর্পণ মাথক ফুল, তারপর প্রিয়া মুখরুচি পিব এ ধাওল, আর হচ্ছে পাখিক পাক মিনক পানি, আর নব জলধর বিজুরি নেহা। এগুলো হচ্ছে তার পূর্ব রাগের বিখ্যাত পর্যায়ের পদ। এরপর চণ্ডীদাস সম্পর্কে প্রবন্ধ দেখুন, চণ্ডীদাস ও বিদ্যাপতি, এই প্রবন্ধটি যেটা 1288 সালে লেখা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন লিখছেন ডক্টর কৃষ্ণপদ গোস্বামী, চণ্ডীদাস সমস্যা লিখছেন ডক্টর সুকুমার সেন, আর চণ্ডীদাস চরিতম লিখছেন উদয় সেন। তাহলে এইখান থেকেও প্রশ্ন কিন্তু হতে পারে যে এই প্রবন্ধটি হয়তো বললো যে চণ্ডীদাস ও বিদ্যাপতি কার লেখা প্রবন্ধ, বা হয়তো বললো যে চণ্ডীদাস চরিতম কার লেখা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র দেখুন, অপ্রধান চরিত্র কারা রয়েছে, নারদ, বলভদ্র, যশোদা আয়হন, আর প্রধান চরিত্রের মধ্যে কৃষ্ণ, রাধা এবং বড়াই। এগুলো কিন্তু দেখতে হবে আপনাদের। চর্যার ভাষা সম্পর্কে অনেকে অনেক কথা বলছে, দেখি। হিন্দি ভাষা বা খিচুড়ি ভাষা বলছেন কিন্তু ডক্টর বিজয়চন্দ্র মজুমদার। বাংলা বা প্রত্ন বাংলা ভাষা বলছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সন্ধ্যা, বানানটা দেখবেন, সন্ধ্যা ভাষা বলছেন কিন্তু বিধুশেখর শাস্ত্রী। আর আঞ্চলিক ভাষা বা সন্ধ্যা দেশের ভাষা বলছেন কিন্তু পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। আর অভিসন্ধিমূলক ভাষা বলছেন চর্যার ভাষাকে পবিত্র গঙ্গোপাধ্যায়। তাহলে আমার মনে হচ্ছে এখান থেকেও প্রশ্ন দিলেও দিতে পারে। আরও অনেক তথ্য রয়েছে, সেগুলোকে একটু এড়িয়ে গেছি। চর্যার ছন্দ, আধুনিক কালের বিচারে প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দে লেখা কিন্তু চর্যার ছন্দ। পদ্মাবতী নাটক, মাইকেল মধুসূদন দত্ত, এই নাটকের কিছু তথ্য দেখিনি। এটি কিন্তু 1860 সালে এটি পদ্মাবতী নাটকটি রচনা করছেন, আর প্রকাশকাল 1860। উৎস হচ্ছে গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকোটের যে গল্প অবলম্বনে। চরিত্রের মধ্যে পুরুষ চরিত্র, স্ত্রী চরিত্র এখানে রয়েছে, আপনারা একটু দেখে নিন বা দেখে নিতে পারেন। আমরা স্ত্রী চরিত্রর মধ্যে একটু দেখে নিই, সচী দেবী, মুরলা দেবী, রতি দেবী, পদ্মাবতী আর বসুমতী। আর এইদিকে অতটা ইম্পর্টেন্ট চরিত্র নেই। অঙ্কে 9টি গর্ভাঙ্গ রয়েছে। আর প্রথম অভিনয় কিন্তু এটি 1865 খ্রিস্টাব্দে 14 নভেম্বর বউবাজারে পাথুরিঘাটার বাড়িতে পদ্মাবতী নাটকের প্রথম অভিনীত হচ্ছে। আর সংস্করণ অত দেখার দরকার নেই। এবার হচ্ছে দিগদর্শন পত্রিকা, এটি এপ্রিল 1818 প্রতিষ্ঠা বা প্রকাশ, ধরন মাসিক। এটি হচ্ছে সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। আর বিষয়বস্তুকে এই পত্রিকায় বিভিন্ন ধরনের বিষয় প্রকাশিত হতো, যেমন প্রথম সংখ্যায় ভূগোল, কৃষিবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, ইতিহাস ইত্যাদি বিষয় প্রকাশিত হয়। আর এটির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ। আর প্রাসঙ্গিক তথ্যের মধ্যে এটি কিন্তু বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা, আর এই পত্রিকাটি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হতো। এরপর আরেকটি পত্রিকা আমরা জানবো, সমাচার দর্পণ। এটি কিন্তু দেখুন 23 মে 1818, আর এটি কিন্তু 1841 খ্রিস্টাব্দে 25 ডিসেম্বর পর্যন্ত পত্রিকাটির অস্তিত্ব ছিল। এটি কিন্তু ধরন কেমন, সাপ্তাহিক, তবে 1829 থেকে দ্বিভাষিক, মানে বাংলা ও ইংরেজি ব্যবস্থা করছেন। সম্পাদক জেসি মার্সম্যান, আর মার্সম্যানকে সাহায্য করতেন জয়গোপাল তর্কলঙ্কার, তারিণীচরণ শিরোমণি। আর কণ্ঠে লোকসভায়, এই পত্রিকার কণ্ঠে কি থাকতো দেখুন, 4 জুলাই 1818 থেকে 1826 সাল পর্যন্ত একটি শ্লোক থাকতো, সেটা এতদ্দেশীয় লোকেদের নিকট সকল প্রকার বিদ্যা প্রকাশ পায়, এই অভিপ্রায়ে এই পত্রিকাটি প্রকাশিত। এটি কিন্তু বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এটি মানে প্রথম 3 সপ্তাহ সমাচার দর্পণ বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। এই পত্রিকাটি ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি থেকে প্রকাশিত হতো। এই পত্রিকাটি প্রতি শনিবার প্রকাশিত হয়। আর এই পত্রিকার সম্পাদকীয় বিভাগে ছিলেন জয়গোপাল তর্কলঙ্কার। আর যারা বাংলা জানতেন না তাদের জন্য এই পত্রিকাটির ফার্সি সংস্করণ আখবারে শ্রীরামপুরে প্রকাশিত হতো। দ্বিতীয় পর্যায়ে এই পত্রিকাটি পুনরায় 1842 খ্রিস্টাব্দে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হতে শুরু করে। তবে এই পত্রিকাটির দ্বিতীয় পর্যায়ে জীবিত ছিল 1843 সালের জানুয়ারি পর্যন্ত। আর তখনকার সম্পাদক ছিল, দ্বিতীয় পর্যায়ে সম্পাদক ছিলেন ভগবতী চরণ চট্টোপাধ্যায়। আর নব পর্যায়ে সমাচার দর্পণ প্রকাশিত হয়েছে 1853 সালের 3 মে শনিবার। এবার হচ্ছে আমরা মাইকেল মধুসূদন দত্তের আরেকটি নাটক, বুড়ো শালিকের ঘাড়েরও নাটক তো নয়, প্রহসন। এটি রচনাকাল 1859, প্রকাশকাল 1860। নামকরণ করছে নাটকটির ঈশ্বরচন্দ্র সিংহ। আর চরিত্রের মধ্যে ভক্ত প্রসাদ, পঞ্চানন বাচস্পতি, হানিফ গাজী, রামপুটি, ফতেমা, গদাধর। আর এটি নাটকটি 1866 সালে আরপুলি
নাট্য সমাজ কর্তৃক প্রথম অভিনীত হচ্ছে কিন্তু। নাটকটির পূর্ব নাম ছিল কিন্তু ভগ্ন শিব মন্দির, আর ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় লেখা চিঠির থেকে জানা যাচ্ছে এটি কিন্তু। আর এদিকে অতটা ইম্পর্টেন্ট না। এই নাটকের আরম্ভ দ্বিপ্রহরে, আর এই প্রহসনে মধুসূদন সর্বপ্রথম গ্রাম্য ভাষা ব্যাপকভাবে ব্যবহার করেছেন ভক্তপ্রসাদ চরিত্রের মধ্য দিয়ে। এবার বঙ্গদূত পত্রিকা সম্পর্কে একটু দেখে নিই। প্রকাশকাল 10 মে 1829, প্রথম সংখ্যা রবিবার আর পরবর্তীকালে শনিবার প্রকাশিত। তাহলে প্রথম সংখ্যাটাই রবিবারে প্রকাশিত হয়েছে, বাকি সংখ্যাগুলো শনিবারে। আর সম্পাদক হচ্ছে নীলরত্ন হালদার, আর পরিচালনা হচ্ছে ভোলানাথ সেন। আর সংবাদ প্রভাকর দেখেন একটু, প্রতিষ্ঠা 28 জানুয়ারি 1831, আর প্রথম সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত, সহকারী সম্পাদক শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায়। আর পরবর্তীকালে সম্পাদক হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুজ রামচন্দ্র গুপ্ত। প্রাসঙ্গিক কিছু তথ্য, এটি কিন্তু প্রথমে সাপ্তাহিক পত্রিকা ছিল, প্রতি শুক্রবার প্রকাশিত হতো। এই পত্রিকার কণ্ঠদেশে প্রেমচন্দ্র তর্ক বাগেশ রচিত 2টি শ্লোক মুদ্রিত থাকত। এই যে শ্লোকটি আছে আমি একটু আপনারা দেখে নিন। আর এই পত্রিকার ব্যয়ভার বহন করতেন পাথরিঘাটা নিবাসী যোগেন্দ্রমোহন ঠাকুর। আর 25 মে 1832 সালে পত্রিকাটি 69 সংখ্যা প্রকাশের পর প্রচার বন্ধ হয়ে যায়। আর 10 আগস্ট 1836 সালে পত্রিকাটি পুনরায় প্রকাশিত হয় বারত্রয়িক, মানে সপ্তাহে 3 বার রূপে। আর 14 জুন 1839 সালে পত্রিকাটি বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা রূপ ধারণ করছে, অর্থাৎ বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা। এরপর আরেকটি জ্ঞানান্বেষণ পত্রিকা সম্পর্কে দেখে নিই। প্রতিষ্ঠা 18 জুন 1831, সম্পাদক হচ্ছে দক্ষিণানন্দ, পরে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, আর সম্পাদকীয় কার্য গৌরীশঙ্কর তর্ক বাগেশ। এই যে দক্ষিণানন্দ, পরে নাম হচ্ছে দক্ষিণারঞ্জন। এবার রবীন্দ্রনাথের উপন্যাস বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কত সালে সেইগুলো একটু দেখে নিই। রবীন্দ্রনাথের যে প্রথম উপন্যাস করুণা, এটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশকালে এটা উৎসর্গ কাউকে করেনি, বউ ঠাকুরিন হাট ভারতীয় পত্রিকায়, এখানে সাল রয়েছে কত থেকে কত। আর এটা 1883 সালে প্রকাশিত এবং সৌদামিনী দেবীকে উৎসর্গিত। রাজস্ব বালক পত্রিকায়, আর এখানে প্রকাশকালে এটা, আর হচ্ছে টোটাল গ্রন্থাগারে প্রকাশ 1887। চোখের বালি, এটা নবপর্যায় বঙ্গদর্শন প্রকাশিত হচ্ছে এবং গ্রন্থাগারে প্রকাশ 1903। নৌকা ডুবি, এটাও নবপর্যায় বঙ্গদর্শন, এটি কিন্তু 1906 সালে গ্রন্থাগারে প্রকাশিত। আর গোড়া কিন্তু প্রবাসী পত্রিকায় 1910, এটা রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গীকৃত। এটা কিন্তু গ্রন্থাগারে প্রকাশ, এই যে ছকটা। চতুরঙ্গ, এটা কিন্তু সবুজপত্র পত্রিকা, এটা 1916 সালে গ্রন্থাগারে প্রকাশিত। ঘরে বাইরে সবুজপত্র পত্রিকায়, এটি 1916 সালে গ্রন্থাগারে প্রকাশিত। যোগাযোগ বিচিত্রা পত্রিকায়, এটা 1929 সালে গ্রন্থাগারে প্রকাশিত। শেষের কবিতা প্রবাসী পত্রিকায়, এটি 1929 সালে গ্রন্থাগারে প্রকাশিত। আর এখানে ঘরে বাইরে কিন্তু প্রমথনাথ চৌধুরীকে কিন্তু এই উপন্যাসটি তিনি উৎসর্গ করছেন। দুই বোন বিচিত্রা পত্রিকায়, এটি 1933, রাজশেখর বসুকে তিনি উৎসর্গ করছেন, এটি প্রকাশকাল 1933। আর মালঞ্চ বিচিত্রা পত্রিকায়, গ্রন্থাগার প্রকাশ 1934। আর 4 অধ্যায়, এই উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, একেবারে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1934। এবার আমরা জাগরি উপন্যাস, সতীনাথ ভাদুড়ির জাগরি উপন্যাস সম্পর্কে কিছু তথ্য দেখেন। এটি প্রকাশকাল 1945, আর এটির ভূমিকা কিন্তু লেখক লিখছেন স্বয়ং। আর উৎসর্গ, যে সকল অখ্যাতনামা রাজনৈতিক কর্মীর কর্মনিষ্ঠা ও স্বার্থত্যাগের বিবরণ জাতীয় ইতিহাসে কোনো দিনই লিখিত হইবে না, তাদের স্মৃতির উদ্দেশ্যে। চরিত্রগুলো একটু দেখতে হবে, বিলু, নীলু, নেহাল সিং, তারপরে সখাবতীজি, আর সরস্বতী, হরেশ্বর, হরদার দুবেজি। এটা কিন্তু রাজনৈতিক উপন্যাস। পটভূমি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের এর প্রেক্ষাপটে লেখা, এবং এই উপন্যাসের পরিচ্ছেদগুলো দেখুন: ফাঁসি সেল বিলু, আপার ডিভিশন ওয়ার্ড বাবা, আওরাত কিতাব মা ও জেল গেট নীলু। এগুলো একটু দেখতে হবে। অনুবাদ কিন্তু 1965 সালে দ্য ভিগিল নামে কিন্তু ইংরেজিতে অনুবাদ করছেন লীলা রায়, হিন্দি অতটা দরকার নেই। প্রাসঙ্গিক তথ্য, এটি সতীনাথ ভাদুড়ির প্রথম প্রকাশিত উপন্যাস, এবং এই উপন্যাসের জন্যই কিন্তু তিনি প্রথম বাংলা রবীন্দ্র কি বলা হয় পুরস্কার লাভ করছেন, মানে তিনি প্রথম, অন্যদের আগে তিনি প্রথম পাচ্ছেন। এবং এই উপন্যাসের কাহিনী একটি রাত্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং এটি তার প্রথম মুদ্রিত উপন্যাস। আর 1942 সালে ভাগলপুর সেন্ট্রাল জেলের নির্জন সেলে বসেই তিনি কিন্তু 4 মাস ধরে এই উপন্যাসটি রচনা করছেন। তাহলে 1950 সালে কিন্তু এই উপন্যাসটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পাচ্ছে, এবং এই উপন্যাসটির সমালোচনা লিখছেন অতুল চন্দ্রগুপ্ত দেশ পত্রিকায় 1952 সালের 30 চৈত্র। এরপর আমরা প্রমথ চৌধুরী সম্পাদক হিসাবে দেখব। তিনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছে, সেই পত্রিকা সম্পাদনাগুলোর একটু তথ্য দেখে নিই। দেখুন, সবুজপত্র প্রথম পর্যায়,
বাংলা 1321 সাল মানে 25শে বৈশাখ, ইংরেজি 1914 সালে 8 মে এই পত্রিকাটি কিন্তু প্রকাশিত হচ্ছে। শিল্পী নন্দ দুলাল বসু এঁকেছিল প্রচ্ছদ, অর্থাৎ এই যে সবুজপত্র পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন সম্পাদক প্রমথনাথ চৌধুরী এবং সবুজপত্র গোষ্ঠীর লেখক। এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীতে কারা কারা লিখতেন দেখুন, সত্যেন্দ্রনাথ দত্ত এবং তার এক বন্ধু সুধীন্দ্র চন্দ্র সিনহা, এছাড়াও অতুল চন্দ্র গুপ্ত, কিরণ শঙ্কর রায়, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বরদাচরণ গুপ্ত ও সোমনাথ মৈত্র, এবং সব মিলে মোটামুটি 10-12 জন এই পত্রিকায় লিখছেন। এছাড়া একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সবুজপত্র এর বিরুদ্ধে কোন কোন পত্রিকা লেগেছিল বলতে গেলে পিছনে দেখুন, মানসী, তারপরে নারায়ণ, মানসী ও মর্মবাণী, এই পত্রিকাগুলো কিন্তু সবুজপত্রের বিরোধিতা করতেন, অর্থাৎ এই পত্রিকার বিরোধিতা। তবে নারায়ণ পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন চিত্তরঞ্জন দাস, সেটাও কিন্তু একবারে সেম 1914 সালেই কিন্তু এটা প্রকাশিত। তবে এই যে সবুজপত্র পত্রিকা রবীন্দ্রনাথের কিন্তু দুটি উপন্যাস প্রকাশিত হয়েছিল, একটি হচ্ছে চতুরঙ্গ ও ঘরে বাইরে। আর প্রমথ চৌধুরী আরও কয়েকটি পত্রিকা যেমন বিশ্বভারতী, রূপ ও রীতি আর অলকা, এই পত্রিকাগুলো তিনি সম্পাদক কিন্তু ছিলেন। তাহলে এই মোটামুটি এগুলো। পদাতিক কাব্য সম্পর্কে আরও 2-4টি তথ্য দেখে নিই। এটি কিন্তু এখানে এটি ফেব্রুয়ারি 1940 প্রকাশকাল। কবিতার সংখ্যা 23টি, উৎসর্গ মা ও বাবাকে। প্রথম কবিতার নাম মেদিনীর কবিতা, এবং এই কবিতায় কিন্তু মার্ক্সীয় চেতনার প্রকাশ ঘটেছে, এবং এটি ছিল সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রেমের কবিতা। আর শেষ কবিতার নাম আর্ষ, দেখুন এটা কিন্তু মূর্ধন্যস্বয়ে রেপ। আর প্রকাশনা কবিতা ভবনে প্রথম প্রকাশ। শ্রেষ্ঠ কবিতা হচ্ছে পদাতিক, এবং এই কবিতাটি কিন্তু সুরেন্দ্রনাথ গোস্বামীকে তিনি উৎসর্গ করছেন, এবং এই কবিতাটি 5টি অনুচ্ছেদে বিভক্ত। এবং এই কাব্যগ্রন্থের জন্য 1991 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকারের থেকে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করছেন। এবং এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতা হচ্ছে সকলের গান, কানামুচির গান, রোমান্টিক, তারপরে প্রস্তাব 1940, বধূ, পদাতিক, ঘরে বাইরে। ঘরে বাইরে কিন্তু 3টে রচনার নাম পাচ্ছে, একটা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস, প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ, আর ঘরে বাইরে হচ্ছে এই যে আমরা পেলাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। আর সুভাষ মুখোপাধ্যায় রচিত ও প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কিন্তু পদাতিক, এবং এই কাব্যের জন্য তিনি পদাতিক উপাধি লাভ করছেন। এরপর আমরা সতীনাথ ভাদুরী গল্প সংকলনগুলো থেকে একটু দেখে নিই, কারণ অনেক সময় নামগুলো দিয়ে বলতে এটা কী জাতীয় রচনা, তো তখন কিন্তু হয়তো আপনারা ভুল করতে পারেন। দেখুন, প্রথম যেটি গল্প সংকলন পাচ্ছি গণনায়ক। গল্পের সংখ্যা কিন্তু 5টি পাওয়া যাচ্ছে, প্রকাশকাল 1948। প্রথম গল্প হচ্ছে গণনায়ক, বাকি গল্পগুলো দেখুন, শেষ গল্পের নাম ভূত। আর এই গ্রন্থটি কিন্তু উৎসর্গ করছেন কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে, লেখকের কথায় গল্পগুলি কিন্তু বিবরণমূলক। আরেকটি পাচ্ছি অপরিচিতা, আরেকটি পাচ্ছি চকাচকি, এবং এইটি কিন্তু দেখুন 8টি গল্প আছে, এবং এই গল্পের একটি গল্প ডাকাতের মা, মাধ্যমিকে সম্ভবত সিলেবাসে রয়েছে ডাকাতের মা গল্পটি। তাহলে যদি উৎস আসে যে ডাকাতের মা গল্পটির উৎস, তাহলে চকাচকি। পত্র লেখার বাবা, এটি কিন্তু গল্প সংকলন। তারপরে জলভূমি, এটিও তার গল্প সংকলন। আলোক দৃষ্টি, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের যদি মনে হয় যে এই গল্প সংকলনগুলো সম্পর্কে বিস্তারিত দরকার আছে, তাহলে সতীনাথ ভাদুরীর উপর যে ভিডিওটি আমার আছে আপনারা একটু চাইলে ওটা দেখে নিতে পারেন। এরপরে আমরা দেখব প্রমথ চৌধুরীর পদচারণ, এই কাব্যগ্রন্থ সম্পর্কে। এটি কিন্তু প্রমথ চৌধুরীর দ্বিতীয় বা শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি উৎসর্গ করছেন সত্যেন্দ্রনাথ দত্তকে। কবিতার সংখ্যা কিন্তু 44টি। আর প্রথম কবিতা বা সনেটের নাম ওং, আর শেষ কবিতার নাম কিন্তু কবির সাগর সভাসন। এইগুলো বাকি কবিতাগুলো এখানে রয়েছে, আপনারা সূচিপত্রগুলো চাইলে দেখে নিতে পারেন। এখানে বিলাতি রবীন্দ্রনাথ, তারপরে দ্বিজেন্দ্রলাল, আর এই যে ধরনের কবিতা কিন্তু স্থান পেয়েছে। যেগুলো অন্তত ইম্পর্টেন্ট সেগুলো বললাম। সুভাষ মুখোপাধ্যায় তার একটি কাব্যগ্রন্থ কাল মধুমাস, এটার সম্পর্কে একটু দেখে নিই। এটার প্রকাশকাল মে 1966। কবিতার সংখ্যা কিন্তু 38টি। এটি কিন্তু উৎসর্গ করছেন শ্রীযুক্ত রমাকৃষ্ণ মৈত্র মহাশয়কে। আর প্রথম কবিতার নাম হচ্ছে তোমাকে বলিনি, এবং শেষ কবিতার নাম হচ্ছে নাম কবিতা, অর্থাৎ কাল মধুমাস। এটি হচ্ছে এই কাব্যের শেষ কবিতা। এই কাব্যের আরও কিছু কবিতা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু না, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু আমি মুখে বলছি। আর একটা জিনিস জানিয়ে রাখি, যে কথাগুলো আমি হয়তো বলছি দেখলাম হয়তো বলতে গিয়ে কোনো কথা হয়তো মিস্টেক বা ভুল হয়ে গেছে, কিন্তু লেখায় যেটা রয়েছে সেইগুলোই কিন্তু সঠিক। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না, যেগুলো এখানে লেখা আছে সেইগুলোই কিন্তু আপনারা দেখবেন। আর এই কাব্যের শ্রীমন্ত্র একটি ছড়া, আর এই কাব্যের হে হে আলির ছড়া আসলে 3টি ছড়ার সংকলন, যথা কাণ্ড, বাঘে ও 3 তিরি। এবার শেষের কবিতা রবীন্দ্রনাথের উপন্যাস, এই উপন্যাস সম্পর্কে একটু আমরা তথ্য দেখে নিই। এটা কিন্তু আমাদের বই থেকেই নেওয়া, তার জন্য আমি বেশি খাটিনি, কিন্তু যে জায়গাগুলো আপনাদের দেখার দরকার সেই জায়গাগুলো আমি একটু আলোচনা করছি। দেখুন, এটির গ্রন্থাকারে প্রকাশ কিন্তু 1929। এটা মাথায় রাখতে হবে। উৎসর্গ কাউকে তিনি উৎসর্গ করেননি। আর গ্রন্থের সূচনা, উপন্যাসটির রচনার সূত্রপাত ঘটে 1928 খ্রিস্টাব্দে মে মাসে নীলগিরির শৈলবাস কুন্নুরে।
আর গ্রন্থের সমাপ্তি, উপন্যাসটির সমাপ্তি ঘটে 1928 খ্রিস্টাব্দে 25শে জুন ব্যাঙ্গালোরের আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের আতিথ্যে তার বাল্যগৃহী আপনার নিকেতনে। উপন্যাসটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, এটুকু মাথায় রাখতে হবে। এবং এই পত্রিকায় প্রকাশকালে বিভিন্ন কিস্তিতে শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরীর আঁকা কিছু স্কেচ মুদ্রিত হয়েছিল, যা রবীন্দ্রনাথের ভালো লেগেছিল। কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, হয়তো বললো যে এই শেষ কবিতা উপন্যাসটি যখন প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন ওই পত্রিকায় স্কেচগুলো কারা অঙ্কন করেছিল, তাহলে আমরা পেলাম দেবীপ্রসাদ রায়চৌধুরী। আর উপন্যাসটি পূর্বনাম মিতা এবং পাণ্ডুলিপিতে এই নাম ছিল। উপন্যাসটির কবিতার সংখ্যা, উপন্যাসে কিন্তু কবিতা রয়েছে 28টি। আর শেষের কবিতায় রবীন্দ্রনাথের একমাত্র উপন্যাস যেখানে তিনি বঙ্কিমচন্দ্র রীতি অনুসরণ করে প্রতিটি পরিচ্ছেদে আলাদা অর্থবহ নামকরণ করছেন। কিন্তু শেষ কবিতা উপন্যাসের কবিতাগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। এগুলো প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, শেষের কবিতা উপন্যাসের শেষ পরিণয় তথ্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশুড়ি নাটকে ব্যক্ত হয়েছে। তারপরে চরিত্র দেখুন, অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল, যোগমায়া। তারপরে শেষের কবিতা চম্পু জাতীয় রচনা কে বলছে? সুকুমার সেন। তারপরে শেষের কবিতা উপন্যাসের পূর্বাভাস রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? অর্থাৎ খনিকা কাব্যগ্রন্থে। শেষের কবিতা উপন্যাস ও কবিতার জড়োয়া শিল্প বলছেন ডক্টর সুকুমার সেন। তারপরে যোগাযোগ উপন্যাসটি শেষ করার পর রবীন্দ্রনাথ শেষ কবিতা রচনায় হাত দিচ্ছেন। তাহলে পরীক্ষা দিতে পারে যে কোন উপন্যাসটি রচনার পর রবীন্দ্রনাথ শেষের কবিতা হাত দিচ্ছেন, তাহলে যোগাযোগ। আর এই উপন্যাসটি কিন্তু আমি অলরেডি কোথায় থেকে রচনা করছি পেলাম। উপন্যাসটি লেখা শুরু হচ্ছে শিলংয়ে। উপন্যাসটির 17টি পরিচ্ছেদ দেখুন, প্রত্যেকটা পরিচ্ছেদ এখানে নাম রয়েছে, আপনারা দেখে নিন। প্রথমটা নাম একটু দেখে নিন, অমিত চরিত, আর শেষেরটা হচ্ছে শেষের কবিতা। আর মোটামুটি এই উপন্যাসটি আর তথ্য এগুলো দরকার নেই। এবার হচ্ছে সতীনাথ ভাদুরীর অন্যান্য রচনা, যেমন ধরুন সত্যি ভ্রমণ কাহিনী। এটি কিন্তু প্রকাশকাল দেখুন 1951, আর এটি দেশ পত্রিকা প্রকাশিত, এটি তার ভ্রমণ কাহিনী। এখানে বলতে গেলে তার যেগুলো ইম্পর্টেন্ট নয় কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো দেখুন। পারবে না ওদের সঙ্গে, এটি কিন্তু তার একটি নাটক। প্রকাশকাল দেখুন 1951, পরিচয় পত্রিকায় প্রকাশিত। এই নাটকে অসাধু ব্যবসায়ীর সততাকে ব্যঙ্গ করা হয়েছে এবং এটি মুনাফা ঠাকুরন গল্পের কিন্তু নাট্যরূপ, এবং এই নাটকটি কলকাতার মুক্তাঙ্গন মঞ্চে অভিনীত হচ্ছে। তার প্রবন্ধ গ্রন্থ একটু দেখিনি, তার কয়েকটি প্রবন্ধের নাম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হাই রবীন্দ্রনাথ, আমি ও কালিদাস, ভূগোল, উপন্যাস ও ভূগোল, মধুসূদন ও লাফাতেন, অসংকোচ, ইংল্যান্ডে গান্ধীজি। এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই যে হাই রবীন্দ্রনাথ বা বললো যে আমি ও কালিদাস বা লাফাতেন ও মধুসূদন ও লাফাতেন, এই যে প্রবন্ধগুলো রচয়িতাকে বা হয়তো যে কোনো একটি প্রবন্ধ নাম দিয়ে বলে এটি প্রবন্ধটি রচয়িতাকে, তাহলে কিন্তু সতীনাথ ভাদুরী। কারণ সবসময় মাথায় রাখবেন কোন একজন লেখক তিনি যদি কবি হন, তাছাড়াও যদি তিনি দু একটি কোনো রচনা লেখেন, তাহলে সেগুলো যেমন ইম্পর্টেন্ট। যেমন আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনি কিন্তু কবি, কিন্তু তার একটি আমরা গ্রন্থ মানে প্রবন্ধ গ্রন্থ পাচ্ছিলাম কাব্য পরিমিতি। এই ধরনের বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। কবিতা সতীনাথ ভাদুরী কয়েকটি কবিতা পাওয়া যাচ্ছে, গোপাল জাগজগ, দিবা স্বপ্ন, দিনপঞ্জি, তারপরে মুচের লড়াই আর মোহনপুরের ছবি। তাহলে একজন দেখুন ঔপন্যাসিক, ছোট গল্পকার, পাশাপাশি তিনি প্রাবন্ধিক মানে প্রবন্ধ লিখছেন, আবার তিনি নাট্যরূপ দিচ্ছেন একটি নাটক, সেটা হচ্ছে পারবে না ওদের সঙ্গে। এই যে তথ্যগুলো কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওটি কিন্তু 1 ঘন্টার ওপর হয়ে যাবে, আপনাদেরকে ধৈর্যর পরীক্ষা কিন্তু দিতেই হবে, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে আমরা কৃত্তিবাসের কিছু তথ্য আমরা দেখিনি যেগুলো আমাদের দরকার, যেমন কৌলিক উপাধি। দেখুন, এরা হচ্ছে কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা কি বলছেন, বেদানুজ রাজার অমর্ত্য ছিলেন। তারা মুখুটি বা মুখোপাধ্যায় বংশজাত এবং পারিবারিক শিক্ষকতা পেশার জন্য প্রাপ্ত উপাধ্যায় উপাধি লোকমুখে পরিবর্তিত হয়ে ওঝা হয়ে গেছে। কাব্যের ছন্দ, তার যে কাব্য শ্রীরাম পাঁচালী, এবং এটি কিন্তু আগাগোড়া পয়ারও ত্রিপদী ছন্দে রচনা করছেন, এবং এই কাব্যের গায়ন হচ্ছে প্রসাদ দাস। এবং যে গ্রন্থ থেকে কৃত্তিবাস সে নাম পাওয়া যায়, দেখুন জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, ভরত মল্লিকের চন্দ্রপ্রভা আর বর্ধমান উপাধ্যায়ের দণ্ডবিভাগ, এই গ্রন্থে কিন্তু তা আমরা কৃত্তিবাসের নাম পাচ্ছি। আর তারপরে মোল্লা তকিয়ার বয়াচি গ্রন্থে তিনি কোন কোন কাব্যের থেকে মানে কোথা থেকে উৎস, এগুলো আর দরকার নেই। আত্মবিবরণী পুঁথি, এখানে একটু জিনিস আমরা দেখে নিই যে হারাধন সম্পাদিত পুঁথিতে কবির আত্মবিবরণীতে লেখা আছে আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর রামায়ণের কাহিনী অবলম্বনে কে কী রচনা করছেন আধুনিককালে উপন্যাস, দেখুন গজেন্দ্র কুমার মিত্র লিখছেন চির সীমন্তনী, মল্লিকা সেনগুপ্ত সীতায়ন, দীপক চন্দ্রের লঙ্কেশ রাবণ, জননী কৈকিয়া, রামের অজ্ঞাতবাস, আমি তোমাদের সীতা, রাজা রাম, উপেক্ষিতার সর্পনখা, বিভীষণ, তারপরে অচেনা ভারত আর কুম্ভকর্ণের প্রত্যাবর্তন, এগুলো কিন্তু রামায়ণের কাহিনী নিয়ে কিন্তু লিখিত।
এবার আমরা কৃত্তিবাসের অন্যান্য রচনাগুলো পাওয়া যাচ্ছে। দেখুন, রামায়ণ ছাড়া তিনি লিখছেন যোগাদ্দার বন্দনা আর শিবরামের যুদ্ধ। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, তাকে কিন্তু আমরা রামায়ণ রচয়িতা হিসাবে জানছি, কিন্তু তিনি যে আরও অন্য কিছু লিখেছেন সেটা কিন্তু আমাদের এই জায়গাটায় ভীষণ ইম্পর্টেন্ট, যে যোগাদ্দার বন্দনা বা শিবরামের যুদ্ধ কার লেখা, এটিও পরীক্ষা দিতে পারে। চার ইয়ারি কথা, যেটি প্রমথ চৌধুরী, এটা সম্পর্কে 2-4টি তথ্য দেখিনি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট। এটি কিন্তু প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ, আর এটি কিন্তু সবুজপত্র পত্রিকায় প্রকাশিত, আর ইন্দিরা দেবী চৌধুরানীকে উৎসর্গ করছেন। আর এই গল্পে কিন্তু গ্রন্থে 4টি গল্প স্থান পেয়েছে: সেনের কথা, সীতেশের কথা, সোমনাথের কথা আর আমার কথা। তাহলে প্রথম গল্প সেনের কথা, আর শেষ গল্প হচ্ছে আমার কথা। এগুলো একটু দেখে নিন। আর চারিয়ারি কথার প্রথম গল্প সেনের কথা আগাগোড়া যেন একটা ফ্যান্টাসি। দ্বিতীয় গল্প সীতেশের কথায় লেখকের অম্ল মধু শ্লেষের সুর প্রথম থেকে লক্ষ্য করা যাচ্ছে। আর চতুর্থ গল্পটি না আমার কথা অলরেডি পেয়ে গেলাম। চারিয়ারি কথা সম্পর্কে আর এগুলো দেখলাম না, এগুলো অতটা ইম্পর্টেন্ট বলতে। এখানে চারিয়ারি কথা সম্পর্কে কে কী বলছে একটু দেখে নিই। ইচ্ছা করলে আর একখানা চারিয়ারি লেখা যায় না, এটা বলছেন কে মন্তব্য করছেন? কথকবিদ অর্ণোদয় শঙ্কর রায়। আর রবীন্দ্রনাথ কী বলছে এই চারিয়ারি সম্পর্কে? দেখুন, এখন মনে হচ্ছে তোমার গল্পগুলো উল্টো দিক দিয়ে শুরু হলে ভালো হতো, তোমার শেষ গল্পটা সবচেয়ে হিউম্যান। এটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর চারিয়ারি গল্প সম্পর্কে। তার একটি প্রবন্ধ গ্রন্থ তেল নুন লোকরি, যেটি প্রকাশকাল 1906, এটি একটু দেখিনি। এটি প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ। এখানে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আলোকপাত করা হচ্ছে, এবং পরে এটি কিন্তু নানা কথা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে। আর এই পত্রিকার প্রকাশ ভারতী পত্রিকায় কিন্তু প্রবন্ধগুলো প্রকাশিত হচ্ছে, আর এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। তারপর আরেকটা হচ্ছে বীরবলের হালখাতা, এটি কিন্তু প্রকাশকালে 1927, আর উৎসর্গ রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটি তার দ্বিতীয় প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ। আর এই গ্রন্থটি তিনি বীরবল ছদ্মনামে লিখছেন, আর এটি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ মানেটি এখানে। তাহলে বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহাত্মক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা, যেটি প্রকাশকাল 1917, এবং এই গ্রন্থের প্রথম প্রবন্ধের নাম হালখাতা এবং শেষ প্রবন্ধের নাম ফাল্গুন। তাহলে এগুলো আপনারা দেখুন, এগুলো চোখের বালি। রবীন্দ্রনাথের কিছু আমরা দেখব উপন্যাস, তার কী নামে অনুবাদ করছে ইংরাজি ভাষায়। দেখুন, আয়সর নামে সুরেন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করছে। বাকিটুকু আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেটি অ্যান্ডারসন ইংরেজিতে অনুবাদ করার ইচ্ছা প্রকাশ করলেও সেটা সম্ভব হয়নি। আর বিনোদী নামে কে করছেন? কৃষ্ণ কৃপালিনী, এটি কিন্তু করছেন। নৌকাডুবি রবীন্দ্রনাথের দ্য উর্যাক এটা নামে, এটা তর্জমা করছেন জেডি ডুমেন্ট। আর আরেকটি পাচ্ছি গোরা ইংরেজিতে অনুবাদ করছেন ডব্লিউ পিয়ারসন। এখানে লেখাটা অস্পষ্ট, এটা 1921 সালে। এগুলো আমারই লেখা, আসলে অন্যান্য ভিডিও থেকে আমার মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাকে এগুলো করতে হয়েছে। ঘরে বাইরে, অ্যাট হোম অ্যান্ড আউটসাইড, এটা সুরেন্দ্রনাথ ঠাকুর এটি করছে। তবে গ্রন্থকারের প্রকাশের সময় কিন্তু নাম হচ্ছে দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই রচনাটির নাম। আর মোটামুটি এগুলো অতটা দরকার নেই। এবার আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কয়েকটি তথ্য দেখে নিই। দেখুন, কবির পদবী হচ্ছে চট্টোপাধ্যায়। দুঃখিত, এটি কিন্তু এবার আমরা একটু বিহারলাল চক্রবর্তীর সম্পর্কে একটু দেখে নিই। তার পারিবারিক পদবী চট্টোপাধ্যায়। তিনি কয়েকটি পত্রিকার সঙ্গে যুক্ত। পূর্ণিমা, এটি কিন্তু তার প্রথম প্রকাশিত হয় 1859, সাহিত্য সংক্রান্তি, অবোধবন্ধু, এই 3টি পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। ভোরের পাখি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিচ্ছেন স্বগতোক্তি। বিহারলাল চক্রবর্তী কর্মকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বগতোক্তি বলছেন। আধুনিক বাংলা গীতি কবিতার পথিকৃত আর প্লেটোনিক প্রেমধারার কবি, এটা তাকে, এগুলোও কিন্তু উপাধি দেওয়া যায়। আর বিহারলাল চক্রবর্তীর প্রথম রচিত রচনার নাম হচ্ছে, এটি হচ্ছে মানে কবির প্রথম রচনা প্রকাশ পূর্ণিমা পত্রিকায়। আর মন্তব্য, তিনি নব্য রোমান্টিক কবিগণের অগ্রণী আর বাঙালি মিরর কবিগণের শ্রেষ্ঠ, এটা বলছেন প্রমথনাথ বেশি। যেসব পত্রিকায় তিনি লিখতেন, কবি পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি, অবোধবন্ধু, প্রয়াস, জন্মভূমি, আর্যদর্শন, মালঞ্চ, ভারতী, কল্পনা, প্রদীপ, বান্ধব, এই পত্রিকাগুলো তিনি লিখতেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু তথ্য দেখিনি যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে। দেখুন, রাগরাগিনীর সংখ্যা 32টি, আর প্রতিটি প্রাচীন বাংলার তুলট কাগজে লিখিত। ভীষণ ইম্পর্টেন্ট, এটা কোন কাগজে লিখিত? তাহলে এটা পেয়ে গেলাম তুলট কাগজে। বা কোথায় লিখিত? এটা কিন্তু তুলট কাগজে, এবং এই প্রতিটি বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে রক্ষিত ছিল। ভীষণ ইম্পর্টেন্ট, এটা দরকার নেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি নাট গীতি জাতীয় কাব্য। এই কাব্যের প্রধান ছন্দ অক্ষরবৃত্ত রীতি ছন্দ। এই কাব্যের প্রধান চরিত্র রাধাকৃষ্ণ বড়াই, এবং এই কাব্যের পৌরাণিক চরিত্র হলো অর্জুন, অহল্যা, নারদ, আয়হন, কুন্তী, তারাদেবী, গরুর, নন্দ, বসুদেব, শান্তনু, ইন্দ্র, সীতা, বেদব্যাস, এইগুলো। এই কাব্যে বড়াইয়ের সাথে কৃষ্ণের প্রথম সাক্ষাৎ এবং কথোপকথন হচ্ছে তাম্বুল খণ্ডে। আর এই কাব্যে কৃষ্ণের সঙ্গে রাধার প্রথম সাক্ষাৎ এবং কথোপকথন হচ্ছে দান খণ্ডের 37 নং পদে, এবং এই খণ্ডে রাধার সঙ্গে কৃষ্ণের প্রথম মিলন হচ্ছে।
আর কৃষ্ণের প্রতি রাধার প্রথম আকর্ষণ দেখা যাচ্ছে নৌকাখণ্ডে। আর কাব্যে কবির 3 রকমের ভণিতা পাওয়া যাচ্ছে, বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস। আর কাব্যের প্রথম শ্লোক পৃথু ভাড়ো ব্যথাং পৃথ্বী। আর কবির পূর্ণাঙ্গ বিবৃতিমূলক পদ রয়েছে 42টি। আর প্রবাদ প্রবচন দেখুন, তাম্বুলখণ্ডে 1টি, নৌকাখণ্ডে 1টি, দানখণ্ডে 17টি, ভারখণ্ডে 6টি, বানখণ্ডে 1টি, বংশখণ্ডে 2টি, রাধাবিরখণ্ডে 6টি প্রবাদ প্রবচন রয়েছে। এবং এই কাব্যের বড়াই চরিত্রটি কিন্তু দামোদর গুপ্তের কুট্টিনীতম বাৎসায়নের কামসূত্র বা জ্যোতিরীশ্বর ঠাকুরের বর্ণরত্ন করে কুট্টিনী চরিত্রের আদর্শ। তাহলে এগুলো কিন্তু একটু দেখতে হবে। আর শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একজন বিশেষ করে আমাদের বিমানবিহার মজুমদারকে বলছে, দেখি চণ্ডীদাসের কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন রাখা যেন কানা ছেলের নাম পদ্মলোচন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং বিমানবিহারী মজুমদার মতে এই কাব্যের নামকরণ হওয়া ছিল রাধাকৃষ্ণের ধামালি। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো? অনেকটা বিরক্ত আপনাদের করলাম, জানি না আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও পেতে বা এই ধরনের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, তাহলে আরও 1-2টি এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।